ধ্রুব ক্ষিপ্ত গতিতে জুবরানের খোঁজে তার বাসায় পৌঁছেছে। আজ কিছু একটা নিয়ে সে তার চিরচরিত স্বভাবের বিপরীত মুখে গম্ভীরতা এঁটে রেখেছে। জুবরান নিচে কোথাও না পেয়ে সে সিঁড়ি পেয়ে জুবরানের ঘরে গিয়ে দেখল জুবরান পুরোপুরি তৈরি হয়ে গায়ে পারফিউম স্প্রে করছে আন্তরিক মেজাজে। তখন আর চোখে ধ্রুবকে দেখে সে প্রশ্ন করল, কি ব্যাপার, এই সময়ে তুই এখানে? কোনো কাজ আছে? ধ্রুব উল্টো তাকে প্রশ্ন করে বলল। জুবরান উত্তরে বলল, তুই কোথায় যাচ্ছিস এত তৈরি হয়ে? স্টুডিওতে যাচ্ছি, আজ রেকর্ড আছে। তুই কি তোর ফোনটা হাতে নিয়ে একটিবার দেখেছিলি কি ঘটছে নেট দুনিয়া জুড়ে তোকে নিয়ে? না, দেখিনি, ব্যস্ত ছিলাম। এসব দেখার সময় নেই। তুই এত হাইপার হয়ে আছিস কেন? হাইপার না বল, রেগে আছি। তোর কোনো ধারণা আছে নেটিজিমরা তোকে নিয়ে কি পরিমাণ গুজব ছড়িয়ে ভরে ফেলেছ এই পোস্টটা পাওয়ার পর? তোর মনে হয় ব্যাপারটা সিরিয়াস না হলে নিউজটা পাওয়ার পর আমি শুধু শুধু সব কামকাজ বাদ দিয়ে তোর কাছে ছুটে আসব? এটার নতুন কি? ওদের তো কাজ উল্টোপাল্টা নিউজ ছড়িয়ে ভিউ দিয়ে টাকা কামানো। এই কারণে এদেরকে আমি পছন্দ করি না। কিন্তু এবারেরটা হালকাভাবে নেওয়ার মতো না। এবার ব্যাপারটা সিরিয়াস। তোর ফ্যানগার্লরা মরা কান্না জুড়ে দিয়েছে অলরেডি। দেখ গিয়ে অনেকে সুইসাইড অ্যাটেম্প্ট নিয়েছে। আর এর পিছে কে আছে জানিস? কে কি করছে খুলে বল। এত ঘোরানো পেঁচানো কথা আমার পছন্দ না। তুই নিজেই দেখ। ধ্রুব তার ফোন জুবরানকে এগিয়ে দিতে জুবরান সেটা হাতে নিয়ে দেখল সাফা তার আইডিতে নতুন একটা পোস্ট দিয়েছে। জুবরানের পেছন থেকে জড়িয়ে ধরার ছবিতে আপলোড করে লিখেছে, হ্যাপি টুগেদার, অলওয়েজ বি উইথ মি নো ম্যাটার হোয়াট। জুবরান ব্রুগুসকে বলল, হোয়াট রাবিশ, হাউ? ধ্রুব বাকিটা খুলে বলল, ওই দিন তোর স্টেজ পারফরমেন্সের পর ড্রেসিং রুমে গিয়ে সুযোগ বুঝে সাফা তোকে একা পেয়ে পেছন থেকে জড়িয়ে ধরেছিল, মনে আছে? এতটুকুতেই জুবরানের সব মনে পড়ে গেল। ও ইয়েস। আর তখনই ওর হিডেন ক্যামেরা দিয়ে ছবি তুলেছিল, তাই তো? হাউ কুড আই নট নোটিস দ্যাট, ড্যাম। ওই মেয়ে জঘন্য দেখেই এসব মিথ্যাচার করেছে। এটা নিয়ে এখন তোকে টক্সিসিটি ফেস করতে হবে ফ্যানদের থেকে। সো ইউ থিঙ্ক আই হ্যাভ কেয়ার? সিরিয়াসলি জুবরান, তাহলে কি তুই বলতে চাইছিস তুই এটা নিয়ে কিছুই করবি না? ও বুলশিট। মেয়ে কোথায় এখন? ওই মেয়ে অবশ্যই এসব কাহিনী ঘটিয়ে এখানে থাকবে না। ও এখন আমেরিকার বাহিরে আছে। আমি খোঁজ নিয়েছি, কিন্তু কোথায় আছে সেটা এখনো জানতে পারিনি। ওই মেয়ে নেটিজেনদের কাছে এটাও বলেছে যে তোরা রিলেশনে আছিস, আর তারাও সেটা কনফার্মেশন দিয়ে হেডলাইন দিচ্ছে। ইভেন তোর মতামত ছাড়াই। এখন আগে ওই মেয়েকে আগে খুঁজে বের করতে হবে। ডু ইউ থিঙ্ক আই চেস দ্য স্টুপিড গার্ল নাও? ওয়াই নট? যত দেরি করবি তত পরিস্থিতি বিগড়াবে। আই ডোন্ট গিভ এ ড্যাম অ্যাবাউট দ্য সিচুয়েশন। তুই এত গা ছাড়া ভাব নিয়ে আছিস কিভাবে? আর তুই অল্পতে এত হাইপার হয়ে যাস কিভাবে? ওই মেয়ে শীঘ্রই নিজে থেকে এসে আমার হাত ধরা দিবে। পালাবে কতদিন? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, অ্যাজ ইউ সে। ধ্রুব আর জোবরান একসাথে বেরিয়ে যায়। যে যার গাড়ি ছুটে পড়ল। ড্রাইভিং সিটে বসে তাদের গাড়ির জানালার কাছ নামিয়ে এক অপরের রহস্যময় হাসি দিয়ে গাড়িটি স্টার্ট করে একটানে দুইজন দুই প্রান্তে চলে গেল। মাঝে রাস্তায় গিয়ে জুবরানের ফোনটা ভাইব্রেট করে উঠল। জুবরান ফোন হাতে তুলে দেখল জাফরিন কল করছে। সে খানিকটা অবাক হলো। জাফরিন কখনো তাকে নিজে থেকে কল করেনি এ পর্যন্ত। যতবার প্রয়োজন পড়ছে জুবরানই তাকে নিজে থেকেই কল করছে। জুবরান এক হাতে গাড়ি স্টিয়ারিং হুইল সামলে অন্য হাত দিয়ে ফোনটা এয়ারপডসে কানেক্ট করে কানে গুঁজে নিয়ে কল রিসিভ করলো। জাফরিন হঠাৎ জোরে কথা বলতেই জুবরান কান থেকে নিয়ে চেঁচিয়ে উঠল, নিউজ দেখেছেন? কোনো এক মেয়ে আপনাকে জড়িয়ে ধরে কী সব লিখেছে, আবার বলছে আপনি নাকি তার সাথে সম্পর্কে আছেন। এসব কি সত্যি জুবরান ভাই? সত্যি করে বলবেন কিন্তু। আমি সত্যিটা জানতে চাইছি আপনার কাছে। তোর কি মনে হয়? এখানে আমার মনে হওয়া না হওয়ার কোনো বিষয় না। মেয়েটার পোশাক আশাক ঠিক লাগেনি আমার। আপনি জানেন, যদি কোনোভাবে বড়মার কানে গুণা করেও এই খবর পৌঁছালো, সে আর নিজেকে ঠিক রাখতে পারবেন না। অনেক কষ্ট পাবে সে। এমনিতেই পেয়ে আছেন আপনার থেকে। সত্যি করে বলুন, কিছু কি আছে আপনার আর ওই মেয়ের মাঝে? ইম্পসিবল। ওর মতো থার্ড ক্লাস মেয়ে আমার টাইপ না। তাহলে চুপ করে আছেন কেন? তুই কি করতে বলছিস আমাকে? এসবের সমাধান করুন। কিভাবে? সবাইকে লাইভে এসে বলুন আপনি কোনো সম্পর্কে জড়িয়ে নেই। আপনাকে নিয়ে এসব গুজব রটানো হচ্ছে। সিরিয়াসলি? তুই চাচ্ছিস এখন আমি সবাইকে এইসব স্টুপিড ইস্যু নিয়ে এক্সপ্লেন করতে যাই? আমার আর কোনো কাজ নেই। লিসেন, আই ডোন্ট হ্যাভ টু টাইম ওয়েস্ট ওয়ান ইট। আর এমনিতেই এটা আমার ইমেজের সাথে একটুও সুট খায় না। আপনি অনেক অ্যারোগেন্ট। আপনাকে আমি একটু একটু ভালো ভেবেছিলাম।
এখান থেকে আর ওই একটু একটু ভাবতে হবে না। ঠিক আছে, আমি আর এখন থেকে আপনার সাথে কোথাও যাচ্ছি না। আমার হোস্টেলের নিচে এসে বলিয়েন আবার নিচে নাম, ভালো করে নামবো। জাফরিন জুবরানকে তেজ দেখে কল কেটে দিল। জুবরান জাফরিনে এমন দুঃসাহসে রাগার পরিবর্তনটা হেসে ফেলল। পরক্ষণে চোখ মুখ শক্ত করে কোথাও একটা গাড়ি ঘোরালো। জাফরিন কল কেটে মন খারাপ করে জানালার সামনে দাঁড়িয়েছিল, তখন ফাতেমাকে পেছন থেকে ডেকে উঠল। কিছু বলবি ফাতেমা? হ্যাঁ, বল তাহলে। আগে বল তোর মন খারাপ দেখাচ্ছে কেন? ও কিছু না, তুই আগে বল কি বলতে চেয়েছিলি। তুই আমাকে যেভাবে ইস্তেখারা করতে বলেছিলি গতকাল রাতে আমি সেভাবেই ঘুমিয়েছিলাম। পরে কি হলো? কোনো ইঙ্গিতমূলক স্বপ্ন দেখেছিস? না, তবে তার কথা মনে উঠলেই কেমন যেন একটা তীব্র অনুভূতি কাজ করছে। খুব কাছের মনে হচ্ছে। তার ছবির সামনে এলে খুব লজ্জা কাজ করছে। লজ্জায় তাকাতে পারছি না তার ছবির দিকে। আমি বুঝতে পারছি না এমন কেন হচ্ছে। এর আগে তো তাকে দেখে এমন অনুভূতি হয়নি। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এমন হচ্ছে। আমি একটা ওয়াজে শুনেছিলাম, এমন হলেও নাকি সেটা ইতিবাচক ইঙ্গিত বোঝানো হয়, না হলে নেতিবাচক হলে তোর মনে তার প্রতি কোনো অনুভূতিই কাজ করতো না, তুই সহজেই এই বিষয়ে সরে আসতে সক্ষম হতি। তাহলে কি এটা আমি ইতিবাচক ধরে নেব? আমি তো সেটাই জানি, আল্লাহ সম্পূর্ণটা ভালো জানেন। জাফরিন, আমি কেন যেন অনেক লজ্জা পাচ্ছি আজ তার কথা ভেবে। দেখ আমাকে। আমার মনে হয় তোর বিয়ের বিষয়ে এগোনো উচিত। সাফিন ভাইয়াকে বল তোর আব্বুর কাছে প্রস্তাব নিয়ে যেতে, আল্লাহ সব সামলে নেবেন দেখিস। আমি তো তার সাথে কথা বলি না। তাকে বলেছি আমার সামনে না আসতে, তখন থেকেই সে আর সামনে আসে না। তাহলে কি আমি বলবো তোর হয়ে? এখন রাখ, এই বিষয়ে পরে দেখব। হঠাৎ জাফরিনের ফোনটে টিং করে আওয়াজ হয়ে একটি মেসেজ এলো। জাফরিন ফোন করে দেখলো জুবরানের মেসেজ সে লিখছে, ওপেন মাই প্রোফাইল। জাফরিন তাই করলো। জুবরান প্রোফাইল ঢুকে জাফরিন দেখলো জুবরান ওই দিন ঘটনাস্থল সিসিটিভি ফুটেজ একটা ক্লিপ আপলোড দিয়ে তাতে ছোট্ট করে একটা ক্যাপশন দিয়েছে। তাতে স্বচ্ছভাবে লিখছে, হিয়ার দ্য ফুটেজ উইথ এভিডেন্স, নাও টোটালি দ্য চয়েস ইজ ইয়োর্স। এখানে সম্পূর্ণ পছন্দ আপনাদের। সেটা দেখে জাফরিনের মুখে গোমড়া ভাবটা নিমিষে উধাও হয়ে গেল। মনে আনন্দের ঢেউ খেলে গেল। সে খুশিতে ফাতেমাকে জড়িয়ে ধরল। ফাতেমা হঠাৎ এমন অপ্রত্যাশিত আলিঙ্গনের কারণ না জানায় আশ্চর্য হয়ে গেল। তবু সে জাফরিনকে জড়িয়ে ধরল তার খুশিতে সামিল হতে। জাফরিন তখন বিড়বিড় করে বলল, যদি প্রমাণ করারই ছিল তাহলে তখন ওরকম কেন করলেন আমার সাথে? এর মাসুল আপনাকে দিতেই হবে। এমনি এমনি ছাড়ছি না আপনাকে। আপনি যদি হন সরফরাজ খান জুবরান, তাহলে আমিও হচ্ছি নওরা জাফরিন খান। তখন জুবরানের আরেকটা মেসেজ ভেসে এলো। তাতে লেখা, সরফরাজ খান জুবরান কথায় নয় কাজে বিশ্বাসী। জুবরান কিছুক্ষণ আগে জাফরিনের ফোনে কাটার পর গাড়ি ঘুরিয়ে সেই দিনে সেই স্টেডিয়ামেই গিয়েছিল, যেখানে গিয়ে স্টাফদের থেকে সেই দিনের ড্রেসিং রুমের সিসিটিভি ফুটেজ ডাটা বের করে নিজের ফোনে ইনসার্ট করায়। আর সেটা থেকে ছোট্ট একটা ক্লিপ সে তার অফিসিয়ালদের পেজে প্রমাণ হিসেবে আপলোড করে দেয়। বিকেলে জাফরিন জুবরানকে কল লাগায়। প্রথমে কয়েকটা রিং না তুললেও শেষ মুহূর্তে জুবরান কল রিসিভ করে। তুলে সে মেজাজ দেখিয়েই, কি শুনুন না, শুনছি তো, বল না। আমাকে একটু সাবরিনা আপুদের বাসায় নিয়ে যান, সাথে ফাতেমাও যাবে। আমার কি আর কাজ নেই? রাখুন আপনার ওইসব কাজ, দিয়ে আসুন না। আসছি, রাখ। জাফরিন কিছুটা অবাক হলো, এটা কি হলো? এত সহজে এ লোকটা রাজি হয়ে গেল। সে খুশিতে ফিরে ফাতেমার দিকে তাকালো, কারণ জাফরিন ঠিক করছে আজকে সারাদিন বাসায় গিয়ে সাবরিনাকে বলে সাফিনকে তার বাসায় নিয়ে ফাতেমার সম্মতির কথা জানাবে। ফাতেমাতে রাজি ছিল না, কিন্তু জাফরিন তাকে জোর করে রাজি করিয়েছে। কথা মতো জুবরান কিছুক্ষণ পর জাফরিনকে তার আর ফাতেমাকে নিয়ে এলো। তাদের সাবরিনকে বাসায় পৌঁছে দিয়ে জুবরান জাফরিনকে বলল, যখন হোস্টেলে ফিরবে তখন সে যেন তাকে কল করে জানিয়ে দেয় সে এসে পৌঁছেছে দিবে তারে। তখন জাফরিন বলল, ওমা কেন, আপনি যাবেন না ভেতরে? না, আমার কাজ পেন্ডিংয়ে রেখে এসছি, তোরা যা, আমি আসছি। ফাতেমা তখন একটু অবাক হলো। সে যতটুকু জানে জুবরান খান অন্যের জন্য নিজের কাজ ফেলে আসার ছেলে তো না। জাফরিন আর ফাতেমার ভেতরে যেতেই সাবরিনা দরজা খুলে তাদের দেখে খুশি হয়ে গেল, কারণ ম্যাক্সও বাসায় ছিল না। সে একা একা বিরক্ত হচ্ছিল। তাদেরকে নিয়ে ভেতরে বসতেই জাফরিন সাবরিনাকে ফাতেমা আর সাফিনের কাহিনী ভেঙে বলল।
সাবরিনা তখন সব শুনে বলল, ও আচ্ছা, তলে তলে এত কিছু হয়ে গেছে আর আমি কিছুই জানি না। সাফিনটা এর জন্য এতটা বদলাচ্ছে নিজেকে। হ্যাঁ, দাঁড়াও, ওকে আসতে বলছি। প্ল্যান মতো সাবরিনা সাফিনকে আসতে বলল তার বাসায়। কিছুক্ষণ পর সাফিনও হাজির হলো, কিন্তু এসে যখন দেখলো সাবরিনার সাথে ফাতেমার আর জাফরিনও আছে, তখন ফাতেমাকে দেখে সে তার মাথাটা নিচু করে ফেলল। তার সামনে পড়ে তাকে অস্বস্তিতে না ফেলতে বলল সে। সাবরিনা, আমি এখন যাই, পরে আবার আসবো না হয়। হঠাৎ করে এমন করছিস কেন? তুই তো মাত্র আসলি। বললাম তো পরে আসি। না, এসেছিস যখন আর যেতে দিচ্ছি না। জাফরিন, আমার সাথে একটু কিচেনে আসো তো। জাফরিন আর সাবরিনা হয়ে উঠে চলে গেল কিচেনে। তখন একা সাফরিন আর ফাতেমা রয়ে গেল, দুইজন দুই প্রান্তে কাউসে বসা। সাবরিনা আর জাফরিন ঠিকই কিচেন থেকে উকি দিয়ে আছে সেদিকে। সাফরিন ওই তখন থেকে তার মাথা নিচু করে রেখে দিয়েছে, সে তাকাচ্ছে না মোটেও ফাতেমার দিকে। তাই ফাতেমা আগেই মুখ খুলল। আপনি কি রাগ আমার ওপর? না, তোমার সাথে কি আমি কখনো রাখতে পারি? তুমি আমাকে বলেছিলে তোমার সামনে না পড়তে, তাই হঠাৎ তোমার সামনে পড়াতে অপরাধবোধ কাজ করছে। আমি তোমার কথা রাখতে পারিনি। ওটা আমি রেগে বলে ফেলেছিলাম। তাহলে কি তুমি চাও আমি তোমার সামনে থাকি? বিয়ে ব্যতীত এমনটা কেন চাইবো? সেটা তো হারাম হয়ে যায়। আমাদের তো আর বিয়ে হয়নি যে আপনার সামনে দেখতে চাইবো। আমি তো তোমাকে প্রথমেই বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। তুমি তখন আমাকে বলেছো আমার চলাফেরা নাকি তোমার পছন্দ না। এখন আমি পুরোপুরিভাবে নিজেকে বদলাচ্ছি প্রতিনিয়তই, তবুও তো তোমার মন টলল না। এ বিষয়ে আমার বাবার সাথে কথা বলুন। ফাতেমা কথাটা বলে লজ্জা পেয়ে উঠে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। সাফিন ফাতেমা লজ্জা বা মুখখানা দেখে বুঝতে পারলো এটা সম্মতির লক্ষণ। তার তো আর তাহলে আজ খুশির দিন। তার এই মুহূর্তে মনে হচ্ছে পুরো পৃথিবীর সমস্ত খুশি আজ তার হাতে ধরা দিয়েছে। পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটি আসছেই। তখন সাবরিনা আর জাফরিন বেরিয়ে এলো। সাবরিনা তার এক ভ্রু তুলে সাফরিনের দিকে তাকিয়ে বলল, কিরে সাফিন, আমাদের পিছিয়ে এসব চলছে বুঝি? সাফিন কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সাবরিনের কাছে হাতে নাতে ধরা খেয়ে। তবুও সে না ঘাবড়ে বলল, হ্যাঁ, তাতে কি হয়েছে? তুই খুশি আমার জন্য? তা তো অবশ্যই। তুই কালকেই যাবি ফাতেমার বাসায় ওর বাবার কাছে তার মেয়ের হাত চাইতে। ইনশাআল্লাহ, অবশ্যই। পরদিন সাবিন তৈরি হয় ধ্রুব, ম্যাক্স আর জুবরানের সাথে নিয়ে বেরিয়ে পড়ল ফেয়ারফ্যাক্সের উদ্দেশ্যে। সাবরিনার কাছ থেকে আগে জেনে নিয়েছিল ফাতেমার বাড়ির ঠিকানা। প্রায় আধ ঘন্টা গাড়ি চালিয়ে এসে ঠিকানা মতো একটা বাড়ির সামনে থামলো তারা। বাড়িটা খোলামেলা বাগানসহ একতলা ছাদ বিশিষ্ট, সাথে একটা গ্যারেজ রয়েছে। সাফিন আজ অনেকটা বিচলিত, তারা জানা নেই সে কীভাবে কথা বলবে তার সাথে। বাকিরা তাকে ভরসা দিচ্ছে। সাফিন সহ বাকিরা গাড়ি থেকে নেমে একসাথে বাড়ির দরজার সামনে দাঁড়ালো। জুবরানের আগে গিয়ে বেল বাজালো। তখন ভেতর থেকে দরজা খুলল ফারাজ। সে প্রথমে জুবরানকে দেখে তাজ্জব বনে গেল। জুবরানকে চেনে? এত বড় স্টারকে তাদের বাসায় দেখে সে বিনা বাক্যা তাকিয়েছিল। তখন জুবরান বলল, আমরা একটা কাজে এসেছি, ভেতরে ঢুকতে বলবেন না? ফারাজ সালাম দিয়ে বলল, জি জি, আসসালামু আলাইকুম, ভেতরে আসুন আপনারা। সবাই তার সালামের উত্তর নিল। ফারাজ সবাইকে তাদের ড্রয়িং রুমে নিয়ে বসালো। সবাই বসতেই ফারাজ নজর পড়ল সাবরিনের উপর। তখন সে আরও অবাক হয়ে প্রশ্ন করল, আপনি ফাতেমার ভার্সিটির প্রফেসর না? সাবিন তখন হকসিয়ে গেল। ওই দিনে মিথ্যা আজ ওর উপর ভারী পড়ছে। সাফিনের বন্ধুরাও ফারাজের কথায় তখন সাফিনের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। সাফিন মনে মনে নিজেই নিজেকে বলল, এবার সামলাও ঠেলা। জুবরান তখন প্রশ্ন করল, আপনি কি ফাতেমার ভাই হন? ফারাজ উত্তর বলল, জি, কিন্তু আপনারা? বলছি, তবে আগে আপনার বাবাকে ডাকুন। ফারাজ তখন চিন্তিত হয়ে বলল, কিছু কি হয়েছে ফাতেমার? আমাকে বলুন। জুবরান তাকে নিশ্চিন্ত করে বলল, না, ও ভালো আছে। একটা বিষয় নিয়ে আপনার বাবার সাথে আমার কথা আছে। ফারাজ তখন হাসিচক মাথা নাড়িয়ে তার বাবাকে ডেকে আনতে গেল। একটু পর জুবরান দেখল ফারাজ একটা মধ্যবয়স্ক ভদ্রলোককে নিয়ে তাদের দিকে আসছে। লোকটা আসতে সবাই সালাম দিয়ে ফারাজকে উদ্দেশ্য করে বলল, সবার জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে। ফারাজ রান্না করে সেটা বলতে গেলে বাড়ির মহিলাদের লোকটি ধীরে সুস্থে বসত। তখন জুবরান তাকে উদ্দেশ্য করে বলল, আমরা আপনার কাছে এসেছি আমার বন্ধু সাফিনের জন্য, ফাতেমা আর তার বিয়ের প্রস্তাব নিয়ে। ফাতেমার বাবা ফারুক হোসেন তাদের সকলের দিকে অবাক হয়ে তাকালো। সাথে অবাক হলেন সাফিন নামটা শুনে। ফারুক তাদেরকে জিজ্ঞেস করলেন, কিভাবে চেনেন আপনারা আমার মেয়েকে? সাফিন তখন বলতে শুরু করলো, জুবরানের স্বাস্থ্য বোন আমার পুরো পরিচিত, আর ফাতেমা আর জুবরানের বোন জাফরিনের অনেক ভালো বান্ধবী, সেই সূত্রে আমাদের পরিচয়। জাফরিনকে জুবরানের বোন সম্বোধন করাতে
জুবরান সাফিনের দিকে চোখ পাকিয়ে তাকালো, কিন্তু সাফিনের তার দৃষ্টিগোচর হলো না। হয়তো দেখতে পারতো জুবরানের রাগ। ফারুক হোসেন তখন মুখ খুলে বলল, দেখো বাবা জুবরান, তুমি কষ্ট পেও না, কিন্তু আমার আপত্তি এখানে যে তুমি একজন গায়ক, তোমার চলাফেরা উচ্চ সমাজে। সেই সূত্র ধরে তোমাদের সাথে আমাদের অনেক ভিন্নতা রয়েছে। আর সাফিন যেহেতু তোমার বন্ধু, ওর চলাফেরাও নিশ্চয়ই তোমাদের মতোই। আর আমরা তো পরহেজগার বংশের, তোমাদের সাথে আমাদের যাবে না। আমি আমার ফাতেমাকে একজন দিনদার ছেলের হাতে তুলে দিতে চাই। আর যেহেতু ও আমার একটিমাত্র মেয়ে, সেহেতু এখন ওর বিয়ে নিয়ে আমি ভাবছি না। জুবরান তাদের ধারণার সংকোচ বোধ করতে বলল, আপনি ভুল ভাবছেন। ওর চলাফেরা ছিল এতদিন আমাদের মতো, কিন্তু এখন আর নেই। ফাতেমাকে শর্ত দিয়েছিল নিজেকে পরিবর্তন করার, তাই ও নিজেকে পরিবর্তন করছে। আর আমরাও ওর সিদ্ধান্তকে সম্মান করি আঙ্কেল। আমাদের জন্য আপনি ওকে রিজেক্ট করতে পারেন না। ফারুক অবাক হয়ে বলল, ফাতেমা শর্ত দিয়েছে মানে? তোমরা কি কোনোরূপ সম্পর্কে জড়িত? না হলে শর্তের কথা কেন আসবে? আমার ফাতেমা এমন মেয়েই না। তাহলে ফাতেমা কেন জানালো না আমাদের এ বিষয়ে? জুবরান বাকিটা ভেঙে বলল, সাফিন ফাতেমাকে দেখে পছন্দ হওয়ার পরপরই বিয়ের প্রস্তাবটা ফাতেমার কাছেই রাখে, কিন্তু ফাতেমা সাফিনকে বলেছে আপনার সাথে কথা বলতে এই নিয়ে। ফারুক সবটা শুনে বলল, তাহলে আমাদের প্রথমে ফাতেমার সাথে কথা বলতে হবে যে ও কি চায়। আচ্ছা, তুমি কি করো বাবা? আর তোমার বাবা মাকে কেন নিয়ে আসোনি? সাফিন নিজের পরিচয় জানিয়ে বলল, আমি পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আর আমার বাবা মা বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ, ভালো প্রফেশনে আছো। কিন্তু তোমার বাবা মার সাথে এ বিষয়ে কিভাবে কথা বলবো? আপনি চাইলে আমি তাদেরকে কলায় ধরিয়ে দিতে পারি, তারা জানে এই ব্যাপারে। আমি আগেই জানিয়ে এসেছি তাদের। ফোনে কি আর সামনাসামনি কথা বলার মতো হবে নাকি? আপনি একটিবার বলেই দেখুন। ফারুক সাহেব সম্মতি জানালে সাফিন তার বাবা ভিডিও কলায় ধরিয়ে দেয়। সে কল রিসিভ হতেই সাজ্জাদ সাহেবকে দেখে যেন ফারুক সাহেবের চোখ চড়ক গাছ। তিনি এত বছর পর তার ফোন ছোটবেলার বন্ধুকে দেখছেন। তিনি আবেগপ্রবণ হয়ে তার বন্ধুকে বলে ওঠো, সাজ্জাদ, সত্যি এটা তুই? সাজ্জাদ সাহেবও সাথে বলে উঠল, তুই কি সত্যি ফারুক? এত বছর পর দুইজনের খোঁজ পেয়ে আবেগে ভেসে গেল। অপর পাশে ওদের কথোপকথন শুনে সাফিন তার বন্ধুরা অবাকের চরমে। কীভাবে হলো এই ফাতেমার বাবা কি করে সাফিনের বাবার বন্ধু হলো? ফোনের সাজ্জাদ সাহেব তখন আবার বলে উঠলেন, দেশের থেকে যাওয়ার আগে আমাকে জানা শুনি একটিবার আমার খোঁজও নিলি না, অথচ কত ভালো বন্ধু ছিলাম আমরা। ফারুক হোসেন বন্ধুকে বুঝিয়ে বলল, না রে বন্ধু, সব এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গিয়েছিল, আমি আর তোকে জানাতেই পারিনি। পরে তোর খোঁজ করছি, তোর সাথে যোগাযোগ করার চেষ্টাও করেছি, কিন্তু তার হয়ে ওঠেনি। তাহলে কি আমার সাফিন তোর মেয়েকেই খুঁজে পছন্দ করলো শেষমেশ? আমরা না ঠিক করেছিলাম ওরা বড় হলে ওদের মত নিয়ে বিয়ে দেব ওদের? আমার সাফিন তো ফাতেমার জন্য নিজেকে বদলাচ্ছে। দেখবি তোর মেয়েকে অনেক খুশি রাখবে আমার ছেলে। আমি জানতাম না সাফিন তোর ছেলে, এটার জন্য আমি আপত্তি করতাম না। আর তাছাড়া ছেলেটা আমার মেয়ের জন্য নিজেকে বদলেও ফেলেছে। ফাতেমার সাথে কথা বলে আমি জানাবো। কথা শেষ করে ফারুক ফোনটা সাফিনকে ফিরিয়ে দিল। তখন ফরাজ সাহেব খাবার ভর্তি ট্রেনে এসে তার টেবিলে রেখে বলল, নিয়ে কথা বলবে ফাতেমার সাথে? ফারুক খান ছেলের প্রশ্নের উত্তরে বললেন, ফাতেমা সাফিনের বিয়ে নিয়ে। ফরাজ আবারও প্রশ্ন করল, সাফিনকে? তখন তাদের মধ্যে থেকে সাফিন হাত উঁচিয়ে ভদ্রসূচক হয়ে বলে উঠল, জি ভাইয়া, আমি সাফিন। ফরাজ অবাক হয়ে বলল, আপনি তো ওর প্রফেসর হন, কিভাবে কি হলো? সাফিন মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা করবেন, আমি ওই দিন মিথ্যে বলেছি আপনাকে। আমি ওকে একটু দেখতে এসে আপনার সামনে পড়ে গিয়েছিলাম, তাই মিথ্যে বলেছি। এরপর ফাতেমা আমাকে আর ওর সামনে যেতে বারণ করে। আমি চাই না এই সম্পর্কের শুরু কোনো মিথ্যে দিয়ে হোক। আমি শুরুটা স্বচ্ছ চাইছি। তাহলে ফাতেমা আমাকে মিথ্যা বলেছে ওই দিন? আমার বোন তো ফারুক কখন আমাকে মিথ্যা বলে না। ওকে ভুল বুঝবেন না, ও ঘাবড়ে গিয়েছিল। ফারাজ রেগে গিয়ে বলল, বাবা, আমি এই জন্যই বলেছিলাম ফাতেমাকে হোস্টেলে না দিতে। ফারুক হোসেন তখন ছেলেকে থামিয়ে বলল, ফারাজ, তুমি চুপ করো, আমি দেখছি। সাফিন, আগে আমরা তোমার খোঁজ খবর নেব, তারপর সব ঠিক করব, এর আগে না। সাফিন মাথা ঝুঁকিয়ে বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি যেমনটা ভালো মনে করেন, কিন্তু আমি এটাই বলতে চাই, আমি ফাতেমাকে অনেক ভালোবাসি। প্রথম দেখা থেকেই ওর প্রতি আমার অনুভূতিগুলো পুরাই স্বচ্ছ আর পবিত্র। আর আমি এতটুকু জানি, ফাতেমা আমার প্রতি তার অনুভূতি নিজের মধ্যে চাপিয়ে রেখেছে, যা প্রকাশ করে না। নিশ্চয়ই আপনি সেটা সঠিকভাবে বিবেচনা করে দেখবেন। ইতালির একটি স্বনামধন্য বিলাসবহুল 5 স্টার হোটেলের সামনে সময়মতো এসে থেমেছে একটি রোলস রয়েল সোপারটেট মডেলের ব্যয়বহুল গাড়ি। গাড়ি থেকে নেমে শক্ত পৃষ্ঠের মেঝেতে পা রেখে স্টিলেটের হাই হিলের ক্লার্ক আওয়াজ তুলে হেঁটে হোস্টেলের ভেতরে অগ্রসর হচ্ছে সাফা। পরনে তার ব্ল্যাক রিপড জিন্সটার ব্ল্যাক ট্যাঙ্ক টপ এবং ওপরে ব্রাউন লেদারের জ্যাকেট। হোস্টেলে
হোটেলে প্রবেশ করে তার বুকটার রুমটির সিকিউরিটি লক খুলে ভেতরে ঢুকে শান্ত শরীরটা পুরোপুরি ছেড়ে দিয়ে চিৎকার করে শুয়ে পড়ল তার বেডের উপর। কপালে পড়ে থাকা মসৃণ ছোট ব্যঙ্গসটাক চুলগুলো অলস হয়ে একপাশে সরিয়ে প্যান্টের পকেটে ফোনটা হাতে নিতে দেখতে পেল একটা আনননের মেসেজ এসছে। সেটা দেখে তার কপালের মাঝখানটা ভাঁজ পড়ল। মেসেজটা ওপেন করতে কপালের মধ্যকার ভাঁজটি অনেক ধাপ দীর্ঘ হলো সাফার, কারণ মেসেজটিতে হুমকি স্বরূপ লেখা আছে, ইউ ক্যাচ ইউর অন ডেস্টিনেশন, নাও ইউ আর গোয়িং টু বি ডমেট। এই হুমকির মানে বুঝতে তার কিছুটা বেগ পোয়াতে হলো, কিন্তু তার আর বেশিক্ষণ অজ্ঞাত থাকতে হলো না। সে দেখলো তার ফোনের ব্যাংক থেকে আনগোয়িং একটা কল এসছে। সেটাতে কল রিসিভ করতে অপর পাশ থেকে তাকে জানানো হলো তার ব্যাংক অ্যাকাউন্টে কোনো পরিমাণ টাকা আর অবশিষ্ট নেই। এখন খবরে তার মাথায় বড়সড় একটা বাস পড়ল। এটা কি করে সম্ভব? তার এতগুলো টাকা রাতারাতি কীভাবে উধাও হলো? কোথায় গেল? সে তো এসব ভাবতেই পারল না। আপাতত তার মাথা কাজ করছে না। সে জোরে চিৎকার করতে করতে মাথার চুল দুহাতে খামচে ধরে ফ্লোরে বসে পড়ল। হাউ ইজ দিস পসিবল? হাউ? অপর প্রান্তে অন্ধকারাচ্ছন্ন একটা রুমে বড় মনিটরের পাশে বসে মুখের অগ্রভাগ পর্যন্ত টেনে রাখা কালো হুডির ক্যাপটা ব্যগ্র হতে পেছন ঠেলে দিতেই দৃষ্টায়িত হলো জুবরানের মুখের বিজয়ের পৈশাচিক হাসি। এই কাজটা অন্য কারণ নয়, তারই ছিল। সে কোনো প্রফেশনাল হ্যাকার দিয়ে নয়, বরং নিজেই অতিশয় দক্ষ হাত দিয়ে কৌশলে এই কাজটি করছে। জুবরানের সিকিং প্রফেশনের বাইরেও একটা প্রফেশন রয়েছে, তার বন্ধু ব্যতীত বাকিদের কাছে অজানা। জুবরান একজন ছদ্মবেশী প্রফেশনাল হ্যাকার। সাধারণত তার হ্যাকিং প্রফেশন অনুপ্রেরণা আসে তার রোমাঞ্চকর কাজের প্রতি ঝোঁক থেকে। এইসব কাজে সে প্রতিবার এগিয়ে, যেমনটা সে ঠিক কিছুদিন আগে করছে। সাফার অ্যাকাউন্টের হাই সিকিউরিটি ভেদ করে তার পার্সোনাল ইনফরমেশন লিক করে তাকে সম্পূর্ণরূপে ব্যাংকরাপ্ট করে দিয়েছে। জুবরান তার যান্ত্রিক প্রযুক্তি ঘেরা নিস্তব্ধ আধার কক্ষে ইজি চেয়ারটাতে টানটান হয়ে বসে কয়েকবার প্রত্যেকবার তো সে চিরতায়িত বাঁকা হাসি ফুটে এনে ফিসফিস করে আওড়ালো, টিথ ফর ট্যাট। ছোট্ট একটি শব্দ যেন নিস্তব্ধ কক্ষে ভয়ানক ঠান্ডা শোনালো। অনামিকা আজ সকাল সকাল অভিমান করে বসে আছে জাফরিন আর ফাতেমার ওপর। তার অভিমানের মোক্ষম কারণ হচ্ছে তাকে না জানিয়ে ফাতেমাকে বিয়ে ঠিক করে ফেলা। আজ থেকে গত 3 দিন আগে ফাতেমার বাবা সাফিনের সকল খোঁজখবর নিতে সন্তুষ্ট হয়ে ফাতেমাকে কল করে জানাতে চেয়েছিল তার মতো। তখন ফাতেমা জানেই সে কতটা লজ্জা পাচ্ছিল। সম্মতি জানতে তবুও সে অনেক কাইকুই করে উত্তরে হ্যাঁ বলেছিল। সাথে ফাতেমা বাবাকে এটাও জানিয়েছে যে তার ইচ্ছে বিয়েটা যেন সাদাসিধেভাবে আর সুন্নত নিয়মে হয়। সেটা মাথায় রেখে ফারুক সাহেব সাজাদ সাহেবের সাথে কথা বলেন এবং 8 দিন বাদে সামনে শুক্রবার বিয়ের তারিখ ফেলেছেন। এই সময়ের মধ্যে তারাও সব গোছগাছ করে আর্জেন্ট ভিসা নিয়ে আমেরিকায় চলে আসবেন। সাফিনার ফাতেমার এই খবর জানার পর থেকে অনামিকা অভিমানী। তার বান্ধবীর জীবনে এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে শুরুতেই তাকে জানানোর প্রয়োজন বোধ করল না। তাকে রেখে কত কিছু হয়ে গেল এই কয়দিনের ভিতরে। তাকে কোনো কিছু না বলে জাফরিন আর ফাতেমা সব সেরে ফেললো একা একাই। অনামিকার অভিমান ভাঙতে ভার্সিটি এসে মাত্র এসে সকাল থেকে জাফরিন আর ফাতেমার উঠে পড়ে লেগেছে তার পিছু। তবু অনামিকা তাদের সাথে কথা বলছে না। অনামিকার ক্যাফেটেরিয়াতে বসে আছে একটা টেবিল দখল করে। তার পাশেই বসে জাফরিন আর ফাতেমা। অনামিকায় মুখ ফুলিয়ে অন্য পাশে ফিরে আসে। জাফরিন তাকে মানাতে বলল, এই শোনো না একটাবার, এইভাবে মুখ ফুলিয়ে আর শোন না একটাবার, এইভাবে মুখ ফুলিয়ে আর থাকিস না, এবার কিন্তু কেঁদেই দেব। দেখ, তুই যা বলবি তাই হবে, তবুও এমন করিস না রে। হ্যাঁ তাই তো, নিজেরাই সব সেরে এখন বলছে আমি যা চাইবো তাই হবে। লাগবে না আমার তোদের, যা একা একাই কর গিয়ে সব। তুই তো পেট ব্যথা নিয়ে পড়েছিলি, তোকে কি আর নতুন করে প্যারা দিতাম বল? এর থেকে ভালো আমরাই সেই ঝামেলা সামলেছি। ভালো করেছি না বল? হ্যাঁ কচু করছো তোমরা। তুই তো আরো চুপ কর। বিয়ের আগে এমন পরপর হয়ে গেলি, বিয়ে করলে তো তুই ভুলেই যাবি। না না, এমন হতে দেওয়া যাবে না। তুই তো বিয়ে করে ফেলছিস, আর জাফরিন তো আগে থেকেই ঠিক হয়ে আছে। মাস দিয়ে আমাকে সিঙ্গেল পরে মরতে হবে, তখন আমি সব পৃথিবীর সেরা অবহেলিত ব্যক্তি। ঠিক আছে, তা না হয় চমকে দিস, তবু আর রাগ করে থাকিস না। ফাতেমা হাসি মুখে তার দুহাত মেরে ধরল জাফরিন অনামিকার উদ্দেশ্যে। তারাও এসে জড়িয়ে ধরল ফাতেমাকে। এবার ভাঙল অনামিকার অভিমানও। তারা 3 জন কিছুক্ষণ এভাবে একে অপরে আলিঙ্গন করে সরে দাঁড়ালো। ফাতেমা বলল, এখন কার ক্লাস তোদের? কার আবার ওই নতুন প্রফেসরের।
লোকটাকে চরম বিরক্তি লাগে আমার, জানিস। অনামিকা তো এতদিন আসেনি ভার্সিটিতে, আসলে দেখতো ইদানিং ওই লোক কেমন উঠে পড়ে পিছে লেগে থাকে আমার। মানে কিভাবে লেগে থাকে? কি করেছে ওই লোক তোকে? অনেক জ্বালাচ্ছে, কথায় কথায় আমাকেই দাঁড় করিয়ে প্রয়োজন ছাড়া প্রশ্ন জিজ্ঞাসা করবে। রোজ রোজ বোর্ডে ডেকে নিয়ে আমাকে দিয়েই প্রেজেন্টেশন করাবে, আর সে তাকিয়ে তাকিয়ে দেখবে। আর আমার বেঞ্চের সামনে তো ঘুরঘুর করতেই থাকবে। সুযোগ পেলে আবার কাছে ঘেঁষার চেষ্টা করে উনি, কথা বলতে বলতে একদম গায়ে পড়ার চেষ্টা করে, কিন্তু আমি ততবারই সরে যাই। এভাবে ক্লাস করা যায় বল? আমি সত্যিই অনেক অতিষ্ঠ। উনি তোর সাথে আবার কোনো বাজে কিছু করার চেষ্টা করেনি তো? আমি ওনাকে সেই সুযোগ দিইনি। কি বলছিস? এটা তো অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে কমপ্লেন করা উচিত প্রিন্সিপালের কাছে। আমি আরো মেয়েদের মুখে শুনেছি ওনার চরিত্রে দোষ রয়েছে। অনামিকা জাফরিনের হাত ধরে নিয়ে এগোতে এগোতে বলল, হ্যাঁ চল, আজকেই করব। এমন প্রফেসর ভার্সিটিতে রাখা যাবে না। তার ওপর ওনার নজর তোর ওপর পড়েছে, ভয়ানক বিষয়। আগে থেকে সাবধান হ। ঠিক আছে, করব, কিন্তু প্রিন্সিপাল কি কোনো প্রমাণ ছাড়া বিশ্বাস করবে আমাদের? বিকেলে জাফরিন আর ফাতেমা বসে গল্প করছে, ঠিক তখনই জুবরান আসা কলে তার কপাল কুঁচকে যায়। জাফরিন জানে জুবরান কেন কল করছে। কিছুক্ষণ সে এভাবেই কলটা বাজতে দিল। পরপর কয়েকবার রিং বাজতে ফাতেমার কাছ থেকে সরিয়ে তা তুলে আগ ঝাপটিয়ে ঝটপট বলে উঠল, কোথাও যাচ্ছি না আমি আপনার সাথে। কেন? ওই দিন যে আমার সাথে খারাপ ব্যবহার করেছেন ভুলে গেছেন? ও আচ্ছা, ওটার জেদ ধরে এখনো বসে আছিস? আপনি রাগার মতো কাজ করেছেন বলেই রেগে আছি। না, রাগাতে পারি না। নিচে নাম, আমি অপেক্ষা করছি। ও আচ্ছা, এখন রাগ করতে হলেও আপনার অনুমতি প্রয়োজন পড়বে? মুখে মুখে তর্ক আমার পছন্দ না, ওরা। সেদিন যে আমার মুখের উপর কলকাটা স্পর্ধা করেছিস, কিছু বলেছি তোকে? জুবরানের ভারী গলার আওয়াজে জাফরিন কিছু ছিটিয়ে গেল, তবুও দমল না, গলা উঁচিয়ে বলল, দোষ আপনারই ছিল। তুই তো 5 মিনিটের ভেতরে নিচে না নামিস, তোর আমি উপরে গিয়ে তুলে আনবো তোকে। সব সময় এত জোরাজুরি করেন কেন? হ্যাঁ, আপনার যখন যা ইচ্ছা তাই করবেন। আমার এমন লোক একদমই পছন্দ না। আপনার কি আর কোনো কাজ কাম নেই আমার পিছে লেগে থাকা ছাড়া? উপরে আসবো? ওখানেই দাঁড়ান। আপনার সমস্যা কি? কেন ডাকছেন আমাকে? শোন, আমার এত শখ নেই যে শুধু শুধু তোকে ডাকবো। সাফিন শপিংয়ে যাবে ফাতেমার জন্য বিয়ের কেনাকাটাও করতে। কনফিউজড এইসব নিয়ে, তাই সাজেশনের জন্য তোকে ডাকছি। ও আচ্ছা, আগে বলবেন তো। আগে বললে বুঝি আপনি শুনতেন? ও আল্লাহ, এত সম্মান দিয়ে কথা বলবেন না আমাকে। আপনার মুখে যেন কেমন শোনায়। অপমান করছিস আমাকে? না, তা কেন করব? আমি তো শুধু সত্যিটাই বললাম আর কি। তুই নিচে নাম, আজ তোকে বোঝাচ্ছি। আমার সাথে ফাজলামো? দেখুন, এমন করলে কিন্তু আসবো না। জুবরান এবার বিরক্ত হয়ে ধমকে সুরে বলে উঠল, ফাজিল মেয়ে, নাম তুই আগে। জুবরানের ধমকি খেয়ে জাফরিন বেশ কিছুক্ষণ সময় নিয়ে তবেই তৈরি হয়ে মুখ কালো করে নেমে এসে দাঁড়ালো জুবরানের দাঁড় করে রাখা মার্সিডিজের সামনে। আজ ইচ্ছে করেই সময় নিয়ে তৈরি হয়েছে জুবরানের অপেক্ষায় বসিয়ে রাখার জন্য। জুবরান গাড়ির সামনে এসে তেজ দেখে উঠে গাড়ির ব্যাক সিটে বসে দরজা জোরে জোরে বাড়ি মেরে লাথি মেরে লাগিয়ে দিল। জুবরান সেটা দেখে আর চোখে মুখ টিপে হাসল। পরক্ষণে মুখে গম্ভীরতা এঁটে বলল, তোর থেকে সাহস অনেক বেড়েছে। দিন দিন আমার বিরুদ্ধে যাচ্ছিস তুই। জাফরিন তখন রেগে তেতে বলে উঠল, তো আপনার পক্ষে ছিলাম কবে আমি? জাফরিনের হাবভাব দেখে জুবরান যা বুঝলো আজ পরিস্থিতি বেগতিক। জাফরিন এমন রাগ সে এই প্রথম উপলব্ধি করল। তাই সে আর কথা না বাড়িয়ে সামনে গাড়িটা টান দিল। 22 মিনিটের পথ অতিক্রম করলো তারা, গিয়ে পৌঁছালো ডিসির ন্যাশনাল হারবারে। এটা ডিসির মেরিল্যান্ড অবস্থিত জনপ্রিয় ওয়াটারফ্রন্ট গন্তব্য। সুবিশাল জায়গা জুড়ে রয়েছে বহু সেকশন, যেমন শপিংয়ের জন্য বিভিন্ন ধরনের বুটিক শপ এবং বিনোদন সহ অন্যান্য কাজের জন্য বোট রাইড, ফটো ক্যামেট, নদীর তীরে অবস্থিত ওয়াটারফ্রন্ট ট্রেনার, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট। জাফরিন গাড়ি থেকে নেমে জুবরানের দিকে প্রশ্ন ছুটল, সাফিন ভাইয়া কোথায়? জুবরান আগে তার হুডির ক্যাপটা লম্বা করে টেনে মুখে একটা কালো মাস্ক পরে নিজেকে আড়াল করে নিল। কারণ একবার যে তাকে তার ফ্যানরা কেউ চিনে ফেলে তখন তার শপিং আজ হয়ে গেছে ভালো মতো। সে চারদিকে
একবার চোখ বুলিয়ে ভাবলেশীন ভঙ্গিতে প্রত্যুত্তর করলো। ও একটু আগে আমাকে মেসেজ করে দিয়েছিল শপিং শেষ, তাই বাসায় ফিরে গেছে। মানে কি এসবের? তাহলে আমাকে আনলেন কেন এখানে? ওর শপিং শেষ, তাই কি হয়েছে? আমরা তো বাকি। আপনাকে কি এখন আমার জামা কাপড় বেছে দিতে হবে নাকি? আই জাস্ট নিড এ কোম্পানি। আপনাকে কি এখন আমার জামা কাপড় বেছে দিতে হবে নাকি? তো আপনার বন্ধুদের ডাকুন। সবাই ব্যস্ত। জাফরিন জুবরানের কথার সাথে না পেরে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। অন্যদিকে জুবরান আজ অকপটে একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছে জাফরিনকে কাছে রাখতে। সামনের দিন অগ্রসর হতে জুবরান জাফরিনকে নিয়ে প্রথম উঠল উইমেল ফ্যাশন আউটলেটের দিকে গেল। জাফরিন তখন জানতে চাইল সে ওমেন্স কর্নার থেকে কেন যাচ্ছে। জুবরান তাকে কোনো প্রশ্ন করতে বারণ করতে সে কোনো কথা না বাড়িয়ে চুপচাপ জুবরানের পিছু পিছু হাঁটল। ভেতরে ঢুকতে একজন স্টাফ এসে জুবরানকে এটি সেটা সাজেশন করা শুরু করলো। জুবরান তাকে নাকচ করে দিতে নিজে নিজে ড্রেস খোঁজা শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পর একটা অলিভ রঙের গাউন এসে বের করলে সেটা জাফরিনের সামনে ধরল। তার সামনে বেশ ভালোই লাগলো সেটা। জাফরিন দিকে তাকিয়ে এসে পড়ল, এটা কেমন? সুন্দর, কিন্তু কার জন্য নিচ্ছেন? তোর জন্য এটা আমার পছন্দ হয়েছে, বাট এটাকে একটু কাস্টমাইজ করতে হবে, কারণ এটা অফ সেন্টার, তুই তো এমন ড্রেস পরিস না। মানে কি? আমি কোনো ড্রেস নিচ্ছি না। সবাই শপিং করছে ফাতেমার সাফিনের বিয়ের উপলক্ষে, তুই নিবি না কেন? আমার অনেকগুলো ড্রেস আছে, নতুন নেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমার জন্য অনেক করেছেন, আমি এমনিতেই কৃতজ্ঞ। আমি এটাকে কাস্টমাইজ করে দিচ্ছি এখনই, হয়ে গেলে তুই সেটা ট্রায়াল দিয়ে আসবি। পারবো না। তুই কি ভুলে গেছিস তুই এখানে আমার সাথে এসেছিস? তাই আমার কথাই তোকে চলতে হবে। কেন এনেছেন? আমি কি বলেছি আনতে? জাফরিন কোনো কথা না বলে কানে নিয়ে তাকে কাশ কাটিয়ে জুবরানের ড্রেসটা কাস্টমাইজ করতে দিল। কিছুক্ষণের মধ্যে ড্রেসটা কাজ শেষ হলে সেটা জাফরিনকে নিয়ে ধরিয়ে দিল ট্রায়াল দিতে, কিন্তু জাফরিন নাকচ করে বলল, আমি এখানে চেঞ্জ করতে পারবো না। কেন? আমার আনকমফোর্টেবল লাগে। আমার হবে, এটা আমি না পড়েই বলতে পারবো। ঠিক আছে। জুবরান বিল পেমেন্ট করে দিয়ে জাফরিনকে নিয়ে চলে গেল মেন্স কর্নারে। সেখানে গিয়ে জাফরিনের সাথে মিলিয়ে নিজের জন্য একটা অলিভ রঙের স্যুট নিয়ে এলো। সব কেনাকাটা শেষ হলে জাফরিনকে নিয়ে গেল একটা আইসক্রিম পার্লারে। সেখান থেকে জাফরিনের পছন্দ আইসক্রিম এনে তার হাতে ধরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, বোট রাইডে যাওয়া যাক? এতক্ষণে জাফরিন মন ভার হয়ে থাকলেও বোট রাইডের কথা শুনে উৎফুল্ল হয়ে উঠল। সে বিনা বাক্য অপচয় করে সাথে সাথে প্রত্যুত্তর করলো, চলুন। জাফরিন এইসব বিষয়ে বাচ্চাদের মতো কৌতূহল দেখে জুবরানের আড়ালে ফিসলে হেসে ফেলল। পরক্ষণেই আগালো বোটের দিকে। জাফরিন তার পিছু নিল। জুবরান একটা প্যাডেল বোর্ড ভাড়া করে দুইজন সেটাকে বোটে গিয়ে বসল। জাফরিন প্যাডেলে পা রেখে পেডিং করা শুরু করলো। জুবরান ও জাফরিনের সাথে তাল মিলিয়ে পেডিং করতে শুরু করছে। বোটটি নদীর মধ্য দিয়ে ভাসমান হতে চলে শুরু করলো। জুবরানের থেকে আর চোখে জাফরিন বারবার দেখে নিচ্ছিল। জাফরিনের চোখ দুটি আনন্দ ঝলমল করে উঠছে, ঠিক যেন মনে হচ্ছে তার দু চোখ ভরা আনন্দের উচ্ছ্বাসে উজ্জ্বল দীপ্তি ছড়াচ্ছে, আর সেই আলোর দীপ্তি গিয়ে বারবার ছুঁয়ে দিচ্ছে জুবরানের হৃৎপিণ্ডের ঠিক মাঝখানে। জাফরিনের এই স্নিগ্ধ পবিত্র মুখশ্রী জুবরানের মনে উষ্ণ অনুভূতির জোয়ার ঢেলে দিচ্ছে। হঠাৎ জাফরিন জুবরানের দিকে তাকাতেই আর চোখ গিয়ে পড়ল জুবরানের চোখ মুখ, তবুও জুবরান তার চোখ সরাচ্ছে না, যেন কোনো এক ঘরে আটকে আছে সে। জাফরিন তখন প্রশ্ন করল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার মুখে কি কিছু লেগে আছে? জাফরিন মুখ হাত ছেড়ে পরিষ্কার করার চেষ্টা করে বলল, একটু দূরত্বেই তটিনীর তীরে বিশাল ফেব্রিক হুইলটার প্রতিবিম্ব সে নদীর উপর ছড়াচ্ছে, যা ভাসমান বোটে সে দারুণ দেখতে লাগছে। জাফরিন হাতের আঙুল সেদিকে তাক করে জুবরানকে বলল, ওই দেখুন, ফেরিস হুইলটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? জুবরান ভাই! জাফরিন ডাকে জুবরান তখন ধ্যান ভাঙে। কি হয়েছে, যাচ্ছিস কেন? আপনি সেই তখন থেকে হুম হুম করছেন কেন? কি হয়েছে আপনার? কিচ্ছু না, তুই চড়বি ওটাই? দেখতে তো অনেক সুন্দর লাগছে, কিন্তু অনেক বিশাল। আমি উচ্চতায় ভয় পাই। কিচ্ছু হবে না, আমি আছি না। বোটিং শেষ করে জুবরান জাফরিনকে নিয়ে বিশাল সে স্থির ফেরিস হুইলে গিয়ে একটা ক্যাপসুলে উঠে দুইজনের মুখোমুখি বসল। হুইলের বৈদ্যুতিক মোটর চালু হতেই ধীরে ধীরে বিশাল আকারে চাকার মতো কাঠামোটার উলম্ব ঘেরা শুরু করলো। যতই উচ্চতা উঠছে ততই জাফরিন ঘাবড়ে যাচ্ছে।
এক পর্যায়ে যখন টপে পৌঁছে আসে তার ক্যাপসুলটি ভাসমান স্থির হয়ে গেল। তখন জাফরিনের আতঙ্কে জুবরানের শার্টের হাতার কাপড় একটা অংশ খামচে ধরল। জুবরান চোখ শুরু থেকে জাফরিনের দিকে স্থির ছিল। জাফরিন আমার আতঙ্ক দেখে জুবরান তাকে আশ্বস্ত করতে বলল, আমি আছি, তোর ভয় কিসের? একটি চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখ। জাফরিন তখন জুবরানের কথায় ভরসা পেয়ে পিটপিট করে চোখ খুলল। কথা মতো আশেপাশে তাকিয়ে দেখা মাত্রই তার চোখ ছিল ভালো লাগার উচ্ছ্বাস খেয়ে গেল। এত সুন্দর লাগছে! এত উঁচু থেকে পুরো জায়গাটা দেখতে সে কল্পনাও করেনি। ভালো লাগার পাশাপাশি একটু ভয়ও কেটেছিল। জুবরানের দিকে তাকিয়ে জাফরিন একটা মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, শুক্রিয়া আপনাকে। কাঁচা ফুলের তীব্র সুগন্ধে সুরভিত চারিপাশ, সম্পূর্ণ অচেনা এক কক্ষে হরেক পদের ফুলের সংমিশ্রণে সুসজ্জিত বিছানায় অফ হোয়াইট রঙের স্টোনওয়ার্ক করা গাউন, সাথে ম্যাচিং হিজাব পরিধিত ফাতেমা পা গুটিয়ে বসে আছে বিছানার মাঝের জায়গা দখল করে। হিজাবের ওপর আবার একটা ভারী কাজ করা সাদা দুপাট্টা দিয়ে তার মুখের অগ্রভাগ পর্যন্ত ঢেকে দেওয়া। যেন এক নতুন অনুভূতির শিহরণ বইছে তার সর্বস্ব জুড়ে। মাথায় তার এলোমেলোভাবে ঘুরছে দুপুরের ঘটনা। তার কল্পনারও বাহিরে যেন এত দ্রুত সবকিছু ঘটে গেল। আজ শুক্রবার দুপুরেই ফেয়ারফ্যাক্সে সাফিনের বাবা মা সহ সকলের উপস্থিতিতে ফাতেমাদের বাসায় সাফিন আর ফাতেমার ঘরোয়াভাবে সুন্নতি নিয়মে কবুল পড়ানো হয়েছে ফাতেমার ইচ্ছে অনুযায়ী। কোনোরূপ জাঁকজমক ছিল না এই বিয়েতে। জাফরিন আর অনামিকা মিলে ফাতেমাকে নিজের হাতে সাজিয়ে তুলেছে। দিনমহর ধার্য করে বিয়ের খুতবা শেষ হলে সাফিনকে মসজিদেই কবুল পড়ানো হয়েছে আর ফাতমাকে বাড়িতে। কবুল পড়া শেষ হলে সকলের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে। এভাবেই মুহূর্তের ব্যবধানে ফাতেমার নামের সাথে জুড়ে যায় সাফিনের নাম। বিয়েটা ছিল সম্পূর্ণ সুন্নতি নিয়মে, কোনো প্রকার অপচয়বিহীন, যৌতুকবিহীন এবং ফিতনাবিহীন। সাফিন আর ফাতেমার বিয়ের সাক্ষী হিসেবে রাখা হয়েছে জাফরিন আর জুবরানকে। কাল অনেক বছর পর ফাতেমার বাবা আর সাফিনের বাবা দুই ছোটবেলার বন্ধু এক হয়েছে। একে অপরকে দেখে জড়িয়ে ধরে তারা আবেগে আপ্লুত হয়ে পড়েছিল। ছেলের বিয়ের উপলক্ষে তাড়াহুড়ো করে কালই বাংলাদেশ থেকে আমেরিকায় এসে পৌঁছেছিল সাফিনের বাবা মা। খাওয়া দাওয়ার পর্ব চুকাতেই শুরু হয় ফাতেমাকে বিদায় দেওয়ার পর্ব। চোখ ভরা অশ্রুজল নিয়ে ফাতেমাকে সাফিনের গাড়িতে তুলে বিদায় জানিয়েছে তার পরিবার। ফাতেমাও সে সময়টাতে অনেক কেঁদেছিল। একমাত্র সেই জানে সে নিজেকে কতটা কষ্টে সামলেছে সেই মুহূর্তে। সবার এত আদরের ফাতেমা যখন অনুভব করেছে সে সকলকে ছেড়ে চলে যাচ্ছে এক নতুন জীবনের উদ্দেশ্যে, তখন যেন তার ভেতর ভেঙে কান্না পাচ্ছিল। তখন সাফিন তার পাশে থেকে সামলেছে ফাতেমাকে, আশ্বাস দিয়েছে, বলেছে কিছুদিন পরপরই তাকে নিয়ে আসবে সবার কাছে। সাফিনদের বাসায় আসার পরই ফাতেমাকে সাফিনের সুসজ্জিত রুমের খাটে গুছিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, যেটা তার জন্য সম্পূর্ণ নতুন একটি জায়গা। সাফিন এখনও ঘরে আসেনি। হঠাৎ বাহিরে চেঁচামেচির আওয়াজে ভাবনায় ছেদ ঘটে ফাতেমার। সাফিনকে গেটে আটকে দেওয়া হয়েছে। অনামিকা আর সাবরিনা মিলে দরজার সামনে দাঁড়িয়ে আটকেছে ওকে। জাফরিন শুধু তাদের সাথে দাঁড়িয়েছিল চুপচাপ। তারা শর্ত ধরেছে তাদের কাঙ্ক্ষিত টাকা না দেওয়া পর্যন্ত কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না সাফিনকে। এদিকে সাফিন পড়েছে মহাবিপদে। ওর মাথায় ছিল না এরা এভাবে টাকা নিয়ে গ্যাঞ্জাম শুরু করে দিবে তার সাথে। জানলে অবশ্যই সে বেশি করে নগদ টাকা সাথে রাখত। সাফিন মাথা চুলকে তাদের নিজের সমস্যার কথা বলল, কিন্তু কেউই তার কথা মানতে রাজি না। তখন সাফিন পরিস্থিতি সাম্ভল দিতে জুবরানকে আর বাকিদের কল করে ডেকে আনে। জুবরান সহ বাকিরা আসতেই সে অসহায় মুখ করে তাদের দিকে তাকিয়ে বলে, দেখ না দোস্ত, এরা আমার বাড়া ভাতে ছাই দিতে উঠে পড়ে লেগেছে। জুবরান কপাল কুঁচকে বলল, কি কি আবল তাবল বকছিস? মাথা ঠিক আছে নাকি বিয়ে করে গেছে? আরে ও আমাদের টাকা দিতে পারছে না, তাই মাথা গেছে ওর। জুবরান তাকে জিজ্ঞাসা করল, কিসের টাকা? গেট ধরা টাকা। কোনো টাকা ফাঁকা দেওয়া হচ্ছে না, সব ভাগো। এই যে আপনার কিছু বলা হচ্ছে না এখানে, আপনি চুপ থাকেন আর সাইডে যান। টাকা কি আপনার কাছ থেকে চাওয়া হচ্ছে? হ্যাঁ, শখ কত! আমার কাছে চাওয়া হলেই বা আমি কি দিতাম নাকি ওদের? অনামিকা কোমরে হাত দিয়ে তেতে গিয়ে বলে উঠল। সাফিন তাদের ঝগড়া থামিয়ে বলল, ওই ধ্রুব, তুই অফ যা। আমি এনেছি তোদের সাহায্য করতে, আর তুই কিনা ঝগড়া ধরে বসে আরও গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছিস। আর ম্যাক্স, তুই তোর বউকে সামলা। ও না আমার পক্ষের, তাহলে এখন দল বদল করে মেয়ে পক্ষে গিয়ে টিম লিড দিচ্ছে কেন রাজাকারদের মতো? যেমন এ কেমন স্বৈরাচারী কথাবার্তা করতে
চাইতে এলাম অধিকার বানিয়ে দিল রাজাকার। তবে শোন মেয়েরা, এমন মেয়ে পক্ষ আর ছেলেদের পক্ষ বুঝলি, এমনিতেই ফাতেমাদের বাসায় কেউ গেট আটকায়নি, সেটাতে বেঁচে গেছে, আবার জুতা চুরিতেও বেঁচে গেছে, এখন আর ছাড়াছাড়ি হচ্ছে না। হায় আল্লাহ, বিশ্বাসঘাতক একটা বন্ধুপি জুটেছে কপালে। দে সাফির টাকাটা দিয়ে দে, যেহেতু আমার বউ দাবি করেছে সেহেতু দিয়েই দে, কি আর করার। তুইও দেখি বউয়ের চামচা বের হলি। ছি, পুরাই বন্ধু নামের কলঙ্ক, বিয়ে করে নষ্ট হয়ে গেছিস। আপনি কি আজ ভেতরে যেতে চাচ্ছেন না সাফিন ভাইয়া? জলদি জলদি টাকাটা দিয়ে ভেতরে যান, আপনার বউ অপেক্ষায় ছুটকি লেগে যাচ্ছে তো। জুবরানের কথায় কেউ আর কিচ্ছু বলতে পারল না। সাফিন পকেট থেকে 15টা 1000 টাকার কচকচে নোট বের করে সাবরিনাকে ধরিয়ে দিয়ে তাদের পাশ কাটিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেকে বিজয়ী দাবি করতে তাদের দেখিয়ে দাঁত কেলিয়ে হেসে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। সাবরিনা টাকা হাতে পেয়ে জুবরানের দিকে তাকিয়ে মুখ কালো করে বলল, ভবিষ্যতে তোর বিয়েতে গেট ধরার এই টাকা উসুল করব আমরা, দেখিস। জুবরান সাবরিনার কথায় পাত্তা না দিয়ে সবাইকে পাশ কাটিয়ে হেঁটে চলে গেল নিজের মতো। তার পিছু পিছু ধ্রুব আর ম্যাক্সও কেটে পড়ল। জাফরিন তখন মনে মনে বিড়বিড়িয়ে বকে উঠল জুবরানকে, রসকসহীন লোক একটা, কোথায় থেকে এসে নিজের মাত কবরি করে সবার মজাটা নষ্ট করে দিল। অন্যদিকে সাফিন হুট করে ভেতরে ঢুকতেই ফাতেমা চমকিত হলে তার তনু শরীর কেঁপে উঠল। ফাতেমাকে চমকাতে দেখে সাফিন তাকে সহজ করতে বলল, আসসালামু আলাইকুম বিবি সাহেবা। ওই যে হয়েছে কি, ওরা আমাকে ভেতরে আসতে দিচ্ছিল না, আটকে রেখেছিল। ফাতেমা মৃদু স্বরে সালামের উত্তর নিয়ে আবার মাথা নিচু করে বসে আছে। কবুল পড়া থেকে শুরু করে এখন পর্যন্ত সাফিন ফাতেমাকে দেখেনি। সেই তখন থেকে ফাতেমাকে দেখার জন্য সে ছটফট করছিল। ফাতেমাও সাফিনের দিকে ভালোমতো তাকানোও পর্যন্ত নেই। সাফিন ধীরে সুস্থে কেশে বিছানায় ফাতেমার পাশে এসে বসল। ফাতেমাকে জিজ্ঞাসা করল, আমি কি তোমার মুখের ঘোমটা তুলে তোমাকে দেখতে পারি? জি অবশ্যই, এটা আপনার অধিকার, জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই। সাফিন খুশি হয়ে ধীরে ধীরে হাত এগিয়ে ফাতেমার মুখে পড়ে থাকা ঘোমটা সরিয়ে ফেলতেই ফাতেমার মায়াবী সুসজ্জিত মুখটা সাফিনের চোখে ভেসে উঠল। সাফিন তার ঘোর লাগা শীতল করা চাহনি দিয়ে কিছুক্ষণ দেখে গেল চুপচাপ ফাতেমাকে, তার ভালোবাসাকে। ফাতেমা লজ্জায় আড়ষ্ট হয়ে চোখ তুলতে পারছে না। ফাতেমার জন্য এটা ছিল প্রথম কোনো পুরুষের ছোঁয়া। সে কাঁপা শুরু করল এইটুকুতেই। সাথে সাফিনের এত সুন্দর পরিবর্তন দেখে ফাতেমার চোখ অশ্রুকণায় টইটুম্বুর হয়ে এলো। সাফিন সেটা লক্ষ্য করে ফাতেমাকে বলল, সরি, আমি বুঝতে পারিনি, তোমার অস্বস্তি হবে, আমি আর এমন করব না। না তেমন কিছু না। যাও, তুমি ফ্রেশ হয়ে উজু করে এসো, এখন আমরা 2 রাকাত শুকরানা নফল আদায় করব। ঠিক আছে। ফাতেমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে আসতেই সাফিনও গিয়ে ফ্রেশ হয়ে সব পাল্টে অজু করে এলো। সাফিন কাবাট থেকে জায়নামাজ বের করে আগ পিচ করে 2টো জায়নামাজ পাশাপাশি বিছিয়ে নিল। দুজন একসাথে নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হলে দুজন নিজেদের নতুন জীবনের শুরুতে আল্লাহর কাছে তাদের মঙ্গল কামনা করে মোনাজাতের জন্য হাত তুলল। সুন্দর করে একটা মোনাজাত শেষ করে সাফিন আর ফাতেমা উঠে দাঁড়ালো। ফাতেমা জায়নামাজগুলো ভাঁজ করে জায়গা মতো রেখে নামাজের খিমারটা খুলে রেখে ড্রেসিং টেবিলের কাছে গিয়ে নিজের চুল আঁচড়ে নিচ্ছে। সাফিন এই প্রথমবারের মতো ফাতেমাকে খোলা চুলে দেখছে। সাফিন আজ ফাতেমাকে দেখে মুগ্ধই হয়ে যাচ্ছে। ফাতেমা চুল আঁচড়ে শেষ করে খাটে গিয়ে বসে পড়ল। সাফিন বিয়ের আগে ধার্য করা দেনমোহরের টাকা সম্পূর্ণটা বের করে ফাতেমার পাশে বসে তার হাতে বুঝিয়ে দিল। সাথে একটা স্বর্ণের চেইন বের করে ফাতেমার হাতে ধরিয়ে দিল। চেনটিতে একটা ছোট্ট সুন্দর হার্ট ঝুলে আছে, তাতে সাফিন আর ফাতেমার নামের প্রথম অক্ষর লেখা আছে। ফাতেমা একবার সেটার দিকে তাকিয়ে আবার সাফিনের দিকে জিজ্ঞাসাসূচক দৃষ্টি নিক্ষেপ করল। সাফিন তখন বলল, শুনেছি বিয়ের প্রথম রাতে স্ত্রীকে উপহার দিতে হয়, তাই আমিও দিলাম। তাহলে নিজের হাতেই পরিয়ে দিন। সত্যি আমি পরিয়ে দেব? তা নয় তো কি, এত অবাক হওয়ার কি আছে? আপনি আমার স্বামী হন না? হ্যাঁ, কিন্তু যদি তুমি আবারও চমকে যাও? সেটা প্রথমবার ছিল, তাই আর চমকাবো না। নিন, এবার পরান। ফাতেমা পিছন ঘুরে বসে তার ঘাড় থেকে সবগুলো চুল হাত দিয়ে একপাশে সরিয়ে দিল। সাফিন তার হাত বাড়িয়ে ধীরে সুস্থে অতি যত্নে ফাতেমাকে চেনটা পরিয়ে দিল। ফাতেমা সোজা হয়ে বসে সাফিনকে জিজ্ঞাসা করল,
অপরদিকে জাফরিন, অনামিকা, সাবরিনা, ম্যাক্স, ধ্রুব আর জুবরান বেশি রাত হওয়াতে সাফিনদের বাসায় থেকে গেছে। জুবরান মূলত গভীর রাতের কদর করত না, নিজের বাসায় চলে যেত, কিন্তু জাফরিন রয়েছে বলে ও রয়ে গেছে। জাফরিনের হোস্টেলের গেট অনেক আগেই বন্ধ করে দেওয়া হয়, তাই সে আগে থেকেই কল করে জানিয়ে দিয়েছে সে ফিরবে না আজ রাতে। তার উপর কাল আবার ফাতেমা আর সাফিনের ওয়ালিমা। সাফিনদের অ্যাপার্টমেন্টের নিচে খালি জায়গাটাতেই সকল আয়োজন করা হবে, সাফিন আর ফাতেমাদের অল্প কিছু আত্মীয়দের নিয়ে। যেহেতু বিদেশের মাটিতে তাদের আত্মীয় স্বজন তেমন উপস্থিত নেই, তাই সাফিনের বাবা ঠিক করেছে ওরা কখনো দেশে ফিরলে ঘটা করেই আয়োজন করবে। আজ রাতে জাফরিন, অনামিকা আর সাবরিনা তিনজন একসাথে একটা রুমে থাকবে, আর ধ্রুব, ম্যাক্স, জুবরান তারা তাদের পাশের রুমটাতে। বেশি রাত হওয়াতে যে যার মতো করে শুয়ে পড়ল। মাঝরাতে জাফরিনের ঘুম ভেঙে পানি পিপাসা পায়, তখন পাশের টেবিল হাতড়ে দেখে পানির বোতল খালি পড়ে আছে। পাশে তাকিয়ে দেখল অনামিকা আর সাবরিনা ঘুমে বিভোর। তাদের ঘুমের যেন বেঘাত না ঘটে সেটা মাথায় রেখে জাফরিন আস্তে করে উঠে মাথায় হিজাব পরে খালি বোতলটা হাতে নিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা দেয়। রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে পানি ভর্তি একটা বোতল নিয়ে ফিরে এসে দেখতে পায় তাদের পাশের রুমের দরজা খুলে অন্ধকারে কেউ একজন ধীর পায়ে বেরিয়ে যাচ্ছে। জাফরিন আরেকটু ভালো করে লক্ষ্য করতে পিছু নিল, তখন দেখল জুবরান মেইন গেট খুলে বেরিয়ে কোথাও যাচ্ছে। জাফরিনের কিছুটা কৌতূহল জাগল, সে চুপি চুপি জুবরানের পিছু নিল। সাফিনদের ফ্ল্যাট একদম টপ ফ্লোরে থাকা দরুন তাদের ফ্ল্যাটের উপরেই বিশাল ছাদ। জুবরান সিঁড়ি বেয়ে বড় বড় কদম ফেলে ছাদে চলে গেল, পিছু পিছু জাফরিনও উঠল। বিশাল ছাদটায় চারিদিকে হরেক রকম গাছপোনা আর একটা দোলনার মতোও করা। জাফরিন আশেপাশে মশগুল হয়ে দেখতে গিয়ে ভুলেই গেল সে লুকিয়ে চুপিয়ে জুবরানের পিছু নিয়েছে। এর মধ্যেই নিস্তব্ধ শীতল এই রাতে একটা ভারিক্কি গলার আওয়াজে জাফরিনের সর্বস্ব কেঁপে উঠল। এত রাতে এখানে কি করছিস? সাথে একটা পোড়া, কটু এবং অপ্রীতিকর একটা গন্ধ নাকে ভেসে এলো। সাথে সাথে জাফরিনের দম বন্ধ হয়ে এলো। সে তার দু হাতে নাক চেপে ধরল। সামনে তাকিয়ে দেখল জুবরান ছাদের এক কোনায় রেলিংয়ে ঠেস লাগিয়ে বসে সিগারেট টানছে, আর শূন্য আকাশের পানে গ্রীবা উঁচিয়ে ঠোঁট গোল করে নিঃশ্বাস ফেলে ধোঁয়া ওড়াচ্ছে। জুবরান শুরু থেকেই টের পেয়েছিল যখন জাফরিন ওর পিছু নিচ্ছিল, কিন্তু জাফরিন কখনো জুবরানকে স্মোক করতে দেখেনি, এই প্রথম। ব্যাপারটা তার কাছে অনেকটাই দৃষ্টিকটু ঠেকল। স্মোক করা ও একদমই সহ্য করতে পারে না। জুবরানের প্রতি জাফরিনের অজানা কোনো এক ক্ষোভ কাজ করল। জাফরিন কিছু না বলে মুখ ফিরিয়ে নেমে চলে যেতে নিচ্ছিল, তখন জুবরান আবারও বলে ওঠে, আমি কিছু জিজ্ঞাসা করেছি তোকে? জাফরিন তখন চোখ মুখ রাগে শক্ত করে তীক্ষ্ণ চোখে জুবরানের দিকে চাইল। আপনি একটা বাজে লোক, এত রাতে কিসব খাচ্ছেন? কোনো ভালো ছেলেরা এমন করে না। সাফিন ভাইয়াকে দেখেছেন, সে নিজেকে কত সুন্দর পরিবর্তন করেছে, আর আপনি এসব নিজের চোখের সামনে ঘটতে দেখেও দিন দিন অধঃপতনে যাচ্ছেন। আপনাকে আমি আর কিভাবে বোঝাবো? তার থেকে দেখে কিছু শিখতে পারেন না? শাট ইওর মাউথ। আমি কারো এক্সাম্পল ফলো করি না, লোকে আমার এক্সাম্পল ফলো করে। করবেনই বা কিভাবে? হেদায়েত তো আসে আল্লাহর পক্ষ থেকে। আপনার চোখে তো পর্দা পড়ে আছে নাফরমানির। আমি কিন্তু দেখছি তোর সাহস দিন দিন বাঁধ ভাঙছে, তুই আমার উপরে উঠে যাচ্ছিস। আমার সাহসীরা দেখলেন কি? সামনে আরও দেখবেন, অপেক্ষায় থাকুন। বেয়াদবি করিস? আপনাকে সোজা করতে হলে যদি আপনার সাথে বেয়াদবিও করা লাগে তাহলে তাই করব। জুবরান আর কিচ্ছু বলল না। আজ যদি জাফরিনের জায়গায় অন্য কেউ হতো তাহলে জুবরান তাকে এই মুহূর্তে মাটিতে পুঁতে ফেলত, কিন্তু জাফরিন তার সকল রাগের আর জেদের ঊর্ধ্বে। রাগ দমন করতে হাতে থাকা সিগারেটের স্টিকটা সে ঝাড়া মেরে ফেলে পা দিয়ে পিষে হনহনিয়ে জাফরিনকে পাশ কাটিয়ে চলে গেল। জাফরিনকে পাশ কাটানোর সময় জুবরানের হাঁটার গতি এতটাই দ্রুত বেগের ছিল যে জাফরিনের হিজাবের কিছুটা অংশ সেই বাতাসে উড়ে এসে জাফরিনের মুখে বাড়ি খেল। সকালে সাফিন আর ফাতেমার ওয়ালিমার জন্য সাফিনদের বাসায় সব আয়োজন চলছে। ফাতেমাকে সুন্দর করে জাফরিন আর অনামিকা মিলে সাজিয়ে দিচ্ছে। তাকে সুন্দর একটা আকাশী কাজ করা গাউন আর ম্যাচিং হিজাব পরিয়ে দিয়েছে, সাথে হালকা একটু মেকআপ করিয়ে দিয়েছে। ফাতেমার গাউনের সাথে ম্যাচ করে কিছু অর্নামেন্টস ফাতেমাকে পরিয়ে দিচ্ছে অনামিকা। জাফরিন অন্য পাশ দিয়ে হিজাবের পিনগুলো ঠিক করে দিচ্ছে। অনামিকা বারবার ফাতেমাকে এইটা সেইটা জিজ্ঞাসা করে চলেছে, আর ফাতেমাও লজ্জায় লাল নীল বেগুনি হয়ে যাচ্ছে।
অনামিকা একটা নীল রঙের গাউন পরে আর সাথে ম্যাচিং হিজাব পরে হালকা মেকআপ করে নিয়েছে মুখে। জাফরিন জুবরানের দেওয়া অলিভ রঙের ওই গাউনটা পরেছে, হিজাব ম্যাচ করে। গাউনটার সাথে জুবরান ওকে ম্যাচিং ব্রেসলেট ব্রোচও নিয়ে দিয়েছিল। ফাতেমাকে তৈরি করতে করতে তখন অনামিকা জাফরিনের দিকে তাকিয়ে প্রশ্ন করল, জাফরিন, তোর গাউনটা আর অর্নামেন্টসগুলো কবে নিয়েছিস? এই প্রথম দেখছি তোকে পরতে। জুবরান ভাই নিয়ে দিয়েছিল। আবারও জুবরান ভাইকে নিয়ে দিয়েছে? উফ, উনি কি ভালো, উনি কত কেয়ারিং উনি তোর প্রতি। মানুষ নিজের আপন বোনকেও হয়তো এতটা কেয়ার করে না। ফাতেমাকে পুরোপুরি তৈরি করে দিয়ে বিছানায় এক কোণে বসানো হলো। মেহমানরা এক এক করে এসে পড়েছে। মহিলারা এসে ফাতেমাকে দেখে যাচ্ছে। পুরুষদের ভেতরে আসা নিষেধ, বউয়ের ছবি তুলে নেওয়াও নিষেধ। নতুন বউকে শুধু মহিলারাই দেখতে পারবে। নিচে টেবিলে সকলকে খেতে দেওয়া হয়েছে। মহিলা আর পুরুষদের আলাদা আলাদা আসন দেওয়া হয়েছে। সাফিন, জুবরান, ম্যাক্স, ধ্রুব সেই দিকটা সামলাচ্ছে। বাহিরে জুবরানের গার্ডরা সুরক্ষার দায়িত্বে নিযুক্ত। সবাইকে স্পষ্ট বলা হয়েছে, কোনো প্রকার হাদিয়া দেওয়া নিষেধ। জাফরিন ফাতেমার পাশেই বসেছিল। তখন সাফিনের আম্মু ওকে ডেকে বলল, জুবরানকে একটু উপরে দরকার, নিচে গিয়ে জুবরানকে ডেকে পাঠাতে। জাফরিন না চাওয়া সত্ত্বেও বিদ্ধ হয়ে যেতে বাধ্য হল। লিফটে চড়ে নিচে নেমে একটু সামনে হেঁটে যেতেই সে খুঁজে পেল জুবরানকে। জুবরান ওই দিন জাফরিনের সাথে গিয়ে কিনে নিয়ে আসা অলিভ রঙের স্যুট সেটটা পরেছে, যা তার ফর্সা আর লম্বা চড়া গড়নে জিম করা পেশিবহুল সুঠাম দেহে মানিয়েছে বেশ। সাথে ডার্ক ব্রাউন লেদার ফর্মাল বুট, হাতে কালো ক্লাসিক্যাল ওয়াচ, চুলগুলো সুন্দর করে জেল দিয়ে সেট করা। কয়েকটা চুল আবার ঘেমে গিয়ে কপালে এসে লেপটে গেছে, যার দরুন মারাত্মক আকর্ষণীয় লাগছে তাকে দেখতে, ঠিক যেন কোনো ব্লকবাস্টার মুভির নায়কদের মতো। জুবরানকে আজ অনেক দায়িত্বশীল লাগছে। সে দৌড়ে দৌড়ে সব কাজ সামলাচ্ছে, আশেপাশের সবাইকে এটা ওটা হাতের ইশারায় বুঝিয়ে দিচ্ছে। জাফরিনের কাছে মনের অজান্তেই ব্যাপারটা অনেক আকর্ষণীয় ঠেকল। জাফরিন দেখল তার সামনে দিয়ে একটা ছোট মেয়ে হাতে চক নিয়ে হেঁটে যাচ্ছে। যেহেতু এত মানুষের ভিড়ে যেতে জাফরিন ইতস্তত বোধ করছিল, তাই সেই মেয়েটাকে কাছে ডেকে বলল, এই যে ছোট আব্বু, এদিকে এসো তো। জাফরিনের ডাকে মেয়েটা তার কাছে আসতেই জুবরানকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, ওই যে ভাইয়াটাকে দেখছো না, ওনাকে গিয়ে বলো আমি ডাকছি। শোনো, ওই কায়েজিটাকে বলো। ছোট মেয়েটা কথা মতো দৌড়ে জুবরানের কাছে গেল, কিন্তু জুবরান বেশ লম্বা হওয়াতে তাকে বেগ পোহাতে হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করতে। তখন মেয়েটা বুদ্ধি করে তার ছোট ছোট কোমল হাত দিয়ে জুবরানের হাতের লম্বা আঙুল টেনে ধরল। জুবরান তার হাতের আঙুলে আলতো টান অনুভব করায় মাথা নিচু করে তাকাতেই দেখল একটা ছোট্ট মেয়ে অনেকটা কসরত করে ঘাড় উঁচু করে তার দিকে ডাগর ডাগর চোখ দিয়ে তাকিয়ে আছে। জুবরান তখন নিজের এক পায়ের উপর ভর দিয়ে বসে গ্রীবা নামিয়ে সেই ছোট্ট হাতটা নিয়ে আলতো করে নিজের হাতের মুঠোয় পুড়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ বলো, কিছু বলবে আমাকে? জাফরিনকে দেখিয়ে মেয়েটা মিষ্টি একটা হাসি দিয়ে বলল, ওই যে ওই কিউট আপুটা তোমাকে ডাকছে। মেয়েটার দেখানো নির্দেশনা মতো তাকাতেই জুবরানের দৃষ্টি মুহূর্তেই সেখানে থমকে যায়। জাফরিনকে আজ একদম আকাশ থেকে নেমে আসা পরীর মতো লাগছে। দৃষ্টি সরানো দায় হয়ে যাচ্ছে তার পক্ষে। জাফরিনের দৃষ্টি আগে থেকেই জুবরানের দিকে ছিল, কিন্তু হঠাৎ জুবরানের চাহনি লক্ষ্য করে সে নিজের চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে। জুবরান একা একাই বিড়বিড় করে বলে ওঠে, এই মেয়ে তো দেখছি আমার উপর ধস নামিয়ে ছাড়বে। জুবরান পুনরায় তার গ্রীবা নামিয়ে দেখল কিছুক্ষণ আগের ছোট্ট মেয়েটি সেখানে নেই। অনেক আগেই হয়তো চলে গেছে, যখন সে তার ফায়ার ফ্লাইকে দেখতে ব্যস্ত ছিল। সে আস্তে ধীরে জাফরিনের দিকে আগায়। জুবরান যত এক পা করে এগোচ্ছে, জাফরিনের হৃদয় তত জোরে জোরে বেজে চলেছে। জাফরিন বুঝতে পারছে না তার সাথে আজ কেন এমন হচ্ছে। ভাবনার মাঝেই জুবরান এসে দাঁড়ালো ঠিক তার সামনে। জাফরিন তবুও অন্য ধ্যানে। তখন জুবরান বলল, কেন রেখেছিস? তাড়াতাড়ি বল, হাতে সময় নেই। সাফিন ভাইয়ার আম্মু ডেকেছে আপনাকে। ঠিক আছে, চলো। জাফরিন আর জুবরান একসাথে উপরের দিকে যাচ্ছিল। সেদিকে সাফিন একবার করুণ দৃষ্টি ফেলে আফসোসের সুরে নিজে নিজেই বলতে থাকে, সেই সকাল থেকে দেখি না আমার এত আদরের বিবিজানটাকে। আল্লাহ জানে কিভাবে সেজেছে ও কতটা অপরূপা লাগছে ওকে। কখন আমার এই ডিউটি শেষ হবে আর কখনই বা দেখব তাকে। জাফরিন আর জুবরান একসাথে লিফটে গিয়ে উঠল। জাফরিনের কেন যেন এখন জুবরান পাশে এসে দাঁড়ালেও কেমন অচেনা এক অনুভূতি কাজ করছে। মুহূর্তের ব্যবধানে এক অপ্রত্যাশিত ঘটনায় ভাবনার ছেদ ঘটে জাফরিনের। লিফটের দরজা বন্ধ হওয়ার শেষ মুহূর্তে একদল লোক এসে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে লিফটের ভেতর। তাদের মধ্যে একজন তো তাড়াহুড়ো করতে গিয়ে তাল সামলাতে না পেরে জাফরিনের ওপর পড়তে নেয়।
জাফরিন ঘটনার আকস্মিকতায় লিফটের দেওয়ালের সাথে সিটিয়ে যায়। লোকটা জাফরিনের ওপর পড়ার আগেই জুবরান চিতাবাঘের গতিতে জাফরিনের দুপাশে হাত রেখে জাফরিনকে নিজের দুই হাতের মাঝে আড়াল করে নেয়। ফলে লোকটা জুবরানের পিঠের ওপর গিয়ে পড়ে, আর সেই ধাক্কায় জুবরান খানিকটা কাছাকাছি চলে যায় জাফরিনের, কিন্তু নিজেকে সামলে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে তাদের মাঝে। জাফরিন মুখ তুলে তাকাতেই জুবরান নিজের এতটা কাছাকাছি আবিষ্কার করতেই অযাচিত অনুভূতির তরঙ্গ প্লাবনে ভেসে যায় হৃদয়। জুবরান মুখ ঘুরিয়ে সেই লোকটার দিকে তাকিয়ে ধমকির সুরে বলে, লিফটের কি অভাব ছিল স্টুপিড? লোকটা জুবরানের ধমকিতে ক্ষমা চেয়ে নিজস্ব ফ্লোরে নেমে গেল। জুবরান জাফরিনের থেকে সরে তার অবস্থান ঠিক করে দাঁড়াতেই লিফট এসে থামল টপ ফ্লোরে। জুবরান নিজের মতো বেরিয়ে গেল, পিছে রেখে গেল তীব্র হৃদয়ের গতি সামলে দাঁড়িয়ে থাকা জাফরিনকে। জাফরিনের এই ঘোর থেকে বের হতে বেশ খানিকটা সময় লাগল। সে ভেতরে ঢুকে ফাতেমার জন্য প্লেটে খাবার সাজিয়ে নিয়ে গেল তার কাছে। মেয়েটার নিশ্চয়ই এতক্ষণে অনেক ক্ষুধা পেয়েছে। ফাতেমাকে নিজের হাতে খাইয়ে দিয়ে তার রুম থেকে বেরোতেই আবার মুখোমুখি হলো জুবরানের সাথে। জুবরান তখন তার ফোনটা জাফরিনের দিকে এগিয়ে দিয়ে বলল, ব্যাটারি ডাউন হয়ে গেছে ফোনের, সাফিনের রুমেই তো আছিস, ওইখানে ওর চার্জারে চার্জ দিয়ে দিস, ডাকলে এনে দিস, ইম্পর্ট্যান্ট কল আসে আমার অনেক। জাফরিন মাথা দুলিয়ে ফোনটা হাতে নিয়ে ভেতরেই যাবে, তখন এক মধ্যবয়স্কা মহিলা এসে তাদের উদ্দেশ্য করে উৎসুক ভঙ্গিতে বলে উঠল, আমরা নিশ্চয়ই স্বামী স্ত্রী, তাই না? ওই রকম মিলিয়েও কাপড় পরেছ, কি মানিয়েছে দুজনকে একে অপরের পাশে, মাশাআল্লাহ। জি জি না, উনি আমার ভাইয়া হন। দুঃখিত, আমি বুঝতে পারিনি। তাহলে তুমি অবিবাহিত? জাফরিন প্রত্যুত্তরে ওনার উদ্দেশ্য না বুঝেই হ্যাঁ সূচক মাথা দোলায়, কিন্তু জুবরান ঠিকই কিছু একটার আশঙ্কা করে, আর সেই মহিলা তাই করে বসে। জাফরিনের মাথায় হাত রেখে তিনি বলল, তুমি দেখতে অনেক মিষ্টি, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। আমার একটা ছেলে আছে, ভালো জবও করে, তোমার আম্মুর নাম্বারটা দিয়েও তো কথা বলে নিব। জুবরানের সামনে দাঁড়িয়ে জাফরিনকে এমন বেফাস কথা বলার দায়ে জুবরান এই মহিলাকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিতে মুখ খুলবে তার আগেই পেছন থেকে সাফিনের মা এসে প্রশ্ন করে ফেলল, কার মায়ের নাম্বারের কথা বলছিলে তুমি জাফরিনের? মহিলাটা এটা শুনে মুখ কালো করে আচ্ছা বলে সেখান থেকে চলে গেল। সাফিনের আম্মুও জায়গা ত্যাগ করল কাজের চাপে। তখন জুবরান জাফরিনের হাতে দেওয়া তার ফোনটা বাজপাখির গতিতে এক থাবায় ছিনিয়ে নিয়ে অন্য হাত মুষ্টিবদ্ধ করে হনহনিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। জাফরিন শুধু জুবরানের যাওয়ার পানে অবাক চোখে অবুঝ দৃষ্টিতে চেয়ে রইল। পাহাড়ি এলাকা, নির্জন, গভীর রাত। এক জনমানবহীন নীরব গভীর জঙ্গলের পথ ধরে একা জড়সড় হয়ে হেঁটে চলেছে জাফরিন। ঘন কুয়াশায় ঢেকে ঘোলাটে চারিপাশ, এলোমেলো বাতাসে উড়িয়ে দিচ্ছে তার পরনে পোশাকটিও। জাফরিন এপাশ ওপাশ তাকাচ্ছে বারবার। দূর দূরান্ত থেকে ভেসে আসছে হিংস্র পশুর গর্জনের আওয়াজ, যা কর্ণগোচর হতেই শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত নেমে যাচ্ছে। জাফরিন চলার পথে থেকে থেকে কেঁপে উঠছে, বারবার এবড়োথেবড়ো রাস্তাটায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। আমার উঠে নিজেকে সামলে পুনরায় জড়সড় হয়ে হাঁটছে। মুখে তার আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে আছে, পরনে জামাটায় ধুলোবালি লেগে যেমন তেমন অবস্থা। হঠাৎ রাস্তা থেকে মাথা তুলে সামনে তাকাতেই সে দেখতে পেল তার থেকে সামান্য একটু দূরে চাঁদের আলোতে কারো বিশাল অবয়ব ভেসে উঠেছে। একটা পুরুষালী অবয়ব শটান হয়ে দাঁড়িয়ে সেখানটায়, সম্পূর্ণ কালোতে আবৃত তার প্রতিবিম্ব। পেন্টের পকেটে দুহাত গুজে উপর পাশ মুখ করে দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে আছে। নির্জন এই রাতের রাস্তায় হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে ভয়ে হিম শীতল হয়ে জমে গেল জাফরিনের হৃদয়। জাফরিনের ঠোঁট কাঁপছে, তবুও সে এক বুক সাহস সঞ্চয় করে মৃদু আওয়াজে প্রশ্ন ছুড়ল সেই অবয়বটাকে উদ্দেশ্য করে, কে ওখানে? জাফরিনের কণ্ঠস্বর কর্ণগোচর হতেই অবয়বটি ধীরে স্থিরে তার দিকে ফিরল। অবয়বটি জাফরিনের দিকে ফিরতেই তার চেহারা দৃশ্যমান হল। জাফরিন দেখল অবয়বটি আর অন্য কেউ না, সে জুবরান। অচেনা অজানা এই পথে কাছের কাউকে পেয়ে জাফরিনের মনে নতুন করে আশার আলো সঞ্চালিত হল। সে দৌড়ে গিয়ে জুবরানের মুখোমুখি হয়ে দাঁড়াল, কাঁপা কাঁপা ঠোঁটে উচ্চারণ করল, জুবরান ভাই। জুবরান। তখন তার এক হাত জাফরিনের দিকে এগিয়ে দিল। জাফরিন কোনো প্রকার ইতস্ততবোধ ছাড়াই তার হাত বাড়িয়ে রাখল জুবরানের সেই হাতে। জাফরিনের হাতের সাথে জুবরানের হাতের মিলন ঘটতেই চোখের পলকে সমস্ত আধার ছাপিয়ে চারিদিকে আলো ফুটে উঠল। যেখানে একটু আগেও সব আধারে আচ্ছাদিত ছিল, সেখানে এখন আকস্মিক আধার ভেদ করে ঝলমলে আলোক রশ্মির সমারোহ। জুবরান তখন জাফরিনের দিকে চেয়ে একটা স্মিত হাসি উপহার দিল, যে হাসি জাফরিনের সব সময়ের প্রিয়। জাফরিনের হাতের বাঁধন নিজের হাতে আরও মজবুতভাবে আবদ্ধ করে জুবরান সামনের দিকে হেঁটে চলল।
জাফরিনও শব্দবিহীন জুবরানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলল কোনো এক অজানা গন্তব্যের দিকে। একটা সময় জুবরানের পা গিয়ে থামল শুভ্র খুলে রাখা একটা দরজার সামনে। দরজাটার ভেতর থেকে অস্বাভাবিক আলোর দ্যুতি ছড়াচ্ছে। জুবরান জাফরিনের দিকে তাকিয়ে তখন একটা প্রশ্ন করল, তুমি কি প্রস্তুত ফায়ারফ্লাই? জাফরিন মাথা নাড়িয়ে সায় জানাতেই জুবরান সম্মতি পেয়ে জাফরিনকে নিয়ে সেই দরজাটার ভেতরে প্রবেশ করতেই জাফরিনের পরনে ধুলোবালি মিশ্রিত সাদা লং ফ্রকটি কালো বোরখায় পাল্টে সর্বস্ব পর্দার আড়ালে আবৃত হয়ে গেল। অন্যদিকে জুবরানের কালোতে মোড়ানো দেহ ইহরামের কাপড়ে আচ্ছাদিত হয়ে গেল, যা দেখে মুখে তৃপ্তিময় হাসি নিয়ে জাফরিন জুবরানের দিকে তাকালো। জুবরান তখন সামনে তাকিয়ে এক অদৃশ্য শক্তিকে উদ্দেশ্য করে বলে উঠল, ইয়া রব, আমি আমার বাকি অর্ধেক অংশ আমার দুনিয়া আখিরাতের সঙ্গীকে নিয়ে তোমার দরবারে হাজির হয়েছি। তোমার আনুগত্য বরণ করছি। আমার অতীতের করা যাবতীয় সকল গুনাহের জন্য তোমার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। তুমি আমাদের ওপর রাজি খুশি হয়ে যাও। আমাদের ভালোবাসার সাক্ষী হয়ে থেকো তুমি। দুনিয়াতে যেমন আমাদের এক করেছো, তেমন পরকালেও আমাদের মিলন ঘটিও। তারা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে যাওয়াটা প্রত্যেকটা মুসলিমের জীবনের স্বপ্ন। হ্যাঁ, তারা এখন আল্লাহর পবিত্র ঘর আল বাইতুল হারাম কাবা শরীফের সামনে এসে দাঁড়িয়ে আছে। এত ভিড়ের মাঝে জুবরান জাফরিনের দিকে পলকহীনভাবে চেয়ে আছে, যেন জাফরিনের মাঝে দুনিয়ার সকল মায়া লুকিয়ে। সে তার চোখ ভর্তি ভালোবাসা নিয়ে নিজের হাতে রাখা জাফরিনের হাতটা কাবার শিলাফে স্পর্শ করালো। অমনি জাফরিনের চোখ অশ্রুতে টলটল হয়ে ভিজে গেল। সে তার মাথা জুবরানের কাঁধে রেখে তৃষ্ণার্থ দৃষ্টিতে মন ভরে আল্লাহর পবিত্র ঘর দেখে চোখের তৃষ্ণা মিটাচ্ছে, অন্তর প্রশান্ত করছে, শুকরিয়া আদায় করছে তার রবের প্রতি, রবের দেওয়া প্রত্যেকটা নেয়ামতের প্রতি, তাদের এত সুন্দরভাবে এক করার জন্যে। জাফরিন খুশি মনে তাদের উপস্থিতির কথা আল্লাহর কাছে জানাচ্ছে। পর মুহূর্তে একসাথে একে অপরের হাত ধরে জীবনের সবচেয়ে বেশি সুন্দরতম স্বপ্ন পূরণে অগ্রসর হলো তারা। জাফরিন আর জুবরান একসাথে তাওয়াফ শুরু করে দিল। তাওয়াফের সময় জুবরান তার দু হাত দিয়ে পেছন থেকে জাফরিনকে জড়িয়ে নিজের মাঝে আবদ্ধ করে নিল, যেন অন্য কোনো পুরুষের স্পর্শ তার গায়ে না লাগে। মুহূর্তেই জাফরিনের মনে দুনিয়ার সকল ভালো লাগা কাজ করতে লাগল। এরই মধ্যে ফজরের আজান পড়ে গেল। আজানের ধ্বনি কর্ণগোচর হতেই জাফরিন ফরফরিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ল। নিজের দিকে তাকিয়ে দেখল সে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। তার মানে সে এতক্ষণ যা যা দেখেছিল সব স্বপ্ন ছিল। স্বপ্নের কথা স্মরণে আসতেই তার সব কিছু মনে থাকলেও পাশে থাকা জুবরানের কথা সে মনে করতে পারল না। জুবরানের চেহারাটা তার কাছে ধোঁয়াশা হয়ে রইল, কিন্তু মনে থাকল তাকে ফায়ারফ্লাই নামে ডাকাটা, যেটা এর আগেও কোথাও জাফরিন শুনেছে অথবা দেখেছে। হিজিবিজি চিন্তার মাঝে জাফরিনের মনে পড়ল সেই মেসেজটার কথা, যেটা সে আমেরিকা আসার পরের দিন নতুন সিম ফোনে ঢোকানোর পরই পেয়েছিল। মেসেজটি সেদিন জাফরিন আর ডিলিট করেনি সে সাথে সাথে সেই আননোন মেসেজটা বের করে একবার চেক করে দেখল, যেখানে লেখা ছিল, ওয়েলকাম টু মাই ডেস্টিনি ফায়ারফ্লাই। সেদিনের পর আজ দ্বিতীয়বারের মতো মেসেজটি পড়ার পর আকস্মিক ঘটনা প্রেক্ষিতে তার বিস্ফোরিত নয়ন বারংবার শেষের সেই ফায়ারফ্লাই লেখাটায় গিয়ে ঠেকছে। ইতিমধ্যে হাজারো প্রশ্ন জাফরিনের মাথায় ঘুরপাক খেতে লাগল। আসলে কে হতে পারে এই মেসেজের পেছনে লুকায়িত অচেনা ব্যক্তিটি? জাফরিনকে কি সে ব্যক্তিগতভাবে চেনে? আসলেই কি এটা কোনো সত্য স্বপ্ন ছিল, যা তার বাস্তব জীবনের সাথে কোনোভাবে জড়িত? আল্লাহ কি এই স্বপ্নের মাধ্যমে তাকে কোনো ইশারা দিচ্ছে? হয়তোবা আল্লাহ তার ভবিষ্যৎ জীবনসঙ্গীকে স্বপ্নে দেখিয়েছে। আবিদ ভাই তো তাকে কোনোদিন এই নামে ডাকেনি এই পর্যন্ত। তাহলে কি সে ব্যক্তি অন্য কেউ ছিল? অন্য কেউ হলেই বা কে সে? এভাবে 7-5 ভাবতে ভাবতে জাফরিন উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে অজু করে ফজরের নামাজ আদায় করে নিল। নামাজ শেষ হলে হাত তুলে মুনাজাত নিয়ে আল্লাহকে তার স্বপ্নের কথা বলল। একান্তেই তার রবের সাথে কথা বলতে বলতে কোন ফাঁকে চোখ লেগে জায়নামাজে ঘুমিয়ে পড়ল জাফরিনের মনে নেই। ফাতেমার বিয়ের সেই দিন থেকে নিয়ে আজ 2 মাসের কাছাকাছি হয়ে এসেছে, জুবরান আর জাফরিনের কোনো খোঁজ করেনি। জাফরিনও ব্যস্ত হয়ে পড়েছিল তার পরীক্ষা নিয়ে। গতকালই তার পরীক্ষা শেষ হয়েছে। জাফরিন গত মাস থেকে হস্টেল রুমে একাই থাকছে। সাফিনের ইচ্ছায় বিয়ের পর থেকে ফাতেমা সাফিনের বাসাতেই থাকছে। নিজের এত বড় একটা বাড়ি থাকতে বউকে হস্টেলে থাকতে দিতে সে নারাজ। সকালে অপ্রত্যাশিত কলের আওয়াজে জাফরিনের ঘুম ভাঙল। পাশে পড়ে থাকা ফোনটা হাতে তুলে দেখল ফাতেমার কল। আচ্ছা শোন, আমরা ঘুরতে যাচ্ছি। জুবরান ভাই আমাদের জন্য একটা ট্রিপ প্ল্যান করেছেন। যেহেতু বিয়ের পরপরই আমাদের পরীক্ষা পড়ে যায়, সেহেতু আর তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি আমাদের। জুবরান ভাইয়া আমার আর ওনার জন্য প্ল্যান করেছিল, কিন্তু তোর ভাইয়া বলেছে গেলে সবাইকে নিয়ে একসাথেই যাবে। প্ল্যানটা আজই হয়েছে।